যে আমরা এখন ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করব প্রত্যেকটা টপিকেই। সেটা হলো যে আমরা প্রথমে এইচএসসির জন্য যে রুলসগুলো লাগে সেগুলাকে শেষ করব, তারপরে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। হ্যাঁ, তারপরে আমরা অ্যাডমিশনের জন্য যে এক্সট্রা রুলসগুলো লাগে সেগুলো আমরা তারপরে পড়ব। ঠিক আছে, তো আমরা এইভাবে আগাবো। হয়তো আমাদের ক্লাস 3টা বা 4টা ক্লাস লাগতে পারে ন্যারেশনের উপরে। এবং অনেকে, আমি বারবারই বলে নেই এই কথাটা, যে অনেকে হয়তো বলবে যে ভাই অমুক ভাইয়া বা অমুক টিচার বা অমুক স্যার সে তো আমাদেরকে এক ক্লাসে শেষ করে দিছে মাত্র 5টা রুল 10টা রুল দিয়ে। ঠিক আছে, তো আমি যেটা বলি যে আসলে আমার কাছে শর্টকাটের কোনো ওয়ে নাই। অ্যাডমিশনের শর্টকাট একটা স্ক্যাম। হ্যাঁ, এইচএসসি লেভেলে শর্টকাট জিনিসটা হলো একটা স্ক্যাম। তো যারা শর্টকাট ফলো করে তারা পরবর্তীতে ঠকে যায়, পরবর্তীতে ধরা খায়। হ্যাঁ, তো আমি চাই না আমার কোনো স্টুডেন্ট ধরা খাক। আমরা এমনভাবে প্রিপারেশন নিব যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের প্রশ্ন হোক না কেন আমরা যাতে অ্যান্সার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। যারা ক্লাসে যুক্ত আছো আমরা এখনই শুরু করব পড়াশোনা। আচ্ছা ঠিক আছে, চলো। তো যেহেতু সব কিছু ক্লিয়ার আছে আমরা শুরু করি। তো ন্যারেশন বাই স্পিচ, তো আমরা প্রথমে স্পিচ বা ন্যারেশনের পরিচিতি সম্পর্কে একটু জানি। তো প্রথমে দেখো এখানে সংজ্ঞা বলছে। সংজ্ঞা কি বলছে ভাইয়া দেখো, যে বক্তা বা স্পিকার মানে যে কথা বলে, হ্যাঁ বক্তা, বক্তা বা স্পিকার যা বলে তাকে ন্যারেশন বলা হয়। ন্যারেশন মানে হলো স্পিচ, মানে তোমার বক্তব্য, মোট কথা। তো আমরা বক্তব্য কথাটার সাথে পরিচিত, স্পিচ কথাটার সাথে পরিচিত, কিন্তু ন্যারেশন কথাটার সাথে পরিচিত। ন্যারেশন শুনলে আসলে আমরা মনে করি যে একটা গ্রামার পার্ট, এটা শুধু গ্রামার, কিন্তু না, আসলে আমরা যে বক্তব্যটা দেই সেটাকে আসলে ন্যারেশন বলা হয়, সেটাকে স্পিচ বলা হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ, তারপরে দেখো যে এখানে ন্যারেশন আসলে কিরকম হয়, দুই ধরনের ন্যারেশন হয়, আমরা সেগুলো দেখবো। এখানে একটা কথা বলছে দেখো, যে রোহান, দেখো একটা কথা বলছে, রোহান মিমকে বলল, কি বলল, আমি এখন ব্যস্ত। রোহান মিমকে বলল যে আমি এখন ব্যস্ত। এই কথাটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে দেখো, যে এখানে একটা ডিরেক্ট দিয়ে একটা ওয়ার্ড দিছে, একটা ওয়ার্ড দিছে ডিরেক্ট। হ্যাঁ, তো ডিরেক্ট মানে কি, ইনডাইরেক্ট, ইনডিরেক্ট মানে কি অনেকে হয়তো জানো। তো যারা জানো না তাদের সমস্যা নাই, আমরা আজকে ক্লাসে জেনে নিব সব কিছু। হ্যাঁ, তো ডিরেক্ট বলে দেখো এখানে একটা কথা বলছে, যে রোহান সেইড টু মিম আই অ্যাম বিজি নাও। ঠিক আছে, মানে রোহান মিমকে বলল আমি এখন ব্যস্ত, এটাই ইংরেজিতে ট্রান্সলেট করছে, রোহান সেইড টু মিম আই অ্যাম বিজি নাও। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি হলো আর একটা অ্যাপোস্ট্রফি, সরি ইনভার্টেড কমা আছে এখানে আর একটা। আচ্ছা, তো এখানে বিষয় যেটা সেটা হলো যে দেখো এই কথাটা কিন্তু আবার অন্যভাবে বলা যায়, যেখানে বলছে দেখো যে আবার এই একই কথা এভাবে বলা যেতে পারে। কিভাবে বলা যেতে পারে দেখো, এখানে ইনডিরেক্ট নামে একটা ওয়ার্ড দিচ্ছে, ইনডিরেক্ট। ঠিক আছে, ইনডিরেক্টে কি বলছে, যে রোহান টোল্ড মিম দ্যাট হি ওয়াজ বিজি দেন। ঠিক আছে, হি ওয়াজ বিজি দেন। এটার বাংলা অর্থ কি দাঁড়ায় ভাইয়া দেখো, এটার বাংলা অর্থ দাঁড়ায় এরকম, যে রোহান মিমকে বলেছিল যে সে তখন ব্যস্ত ছিল। তার মানে আলটিমেটলি দেখো আমরা এখানে কথাটা কিন্তু একই। কি কি বিষয় দাঁড়িয়েছে এখানে, একটা যে রোহান কাকে বলেছে, মিমকে বলেছে, কি বলেছে, যে সে ব্যস্ত, সে এখন ব্যস্ত। সেই কথাটাই ডিরেক্টলি যখন বলে একদম হুবহু এই বাংলা মিনিংটাকে রিপ্রেজেন্ট করে। ডিরেক্ট মানে হুবহু এই বাংলা কথাটাকে রিপ্রেজেন্ট করবে, যে রোহান সেইড টু মিম আই এম বিজি নাও। রোহান মিমকে বললো আমি এখন ব্যস্ত। ইনডিরেক্ট মানে কি, তুমি জাস্ট একদম জেনারেলি চিন্তা করো যে তুমি একটা কথা ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি বললা, মানে কি তুমি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলা বা অন্যভাবে ঘুরায় বললা। কথা তুমি ওইটাই বললা কিন্তু জাস্ট কি একটু ঘুরায় বললা। তো সেটা হলো ইনডিরেক্ট স্পিচ। তো এখানে দেখো ওই একই কথা বলছে, রোহান মিমকে বলছে যে আমি এখন ব্যস্ত, ওই কথাটাই বলছে কিন্তু ঘুরায়। কিভাবে ঘুরায় দেখো, রোহান টোল্ড মিম, একইভাবে মানে রোহান মিমকে বলতেছে, কি বলতেছে, দ্যাট হি ওয়াজ বিজি দেন। জাস্ট টেন্সটা পরিবর্তন হয়ে গেছে, এখানে আই অ্যাম ছিল মানে প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, এখানে দেখো হি ওয়াজ হয়ে গেছে মানে পাস্টে চলে গেছে। আর এখানে একটা নাও ছিল, নাওটা এখানে কি হয়ে গেছে, দেন হয়ে গেছে। হ্যাঁ, এটার অর্থ কি দাঁড়ায়, বাংলা অর্থ কি দাঁড়ায়, যে রোহান মিমকে বলেছিল যে সে তখন ব্যস্ত ছিল। মানে এখানে এই যে প্রথম ওয়ার্ডটা, সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে রোহান মিমকে সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতেছে যে আমি এখন ব্যস্ত। আর এই ইনডিরেক্ট স্পিচে কি বলতেছে, রোহান মিমকে বলেছিল যে সে তখন ব্যস্ত ছিল, তখন পাস্ট ফর্মে বলে দিতেছে। ঠিক আছে, মানে পাস্ট টেন্সে বলতেছে আর কি। কথা একই, জাস্ট টেন্সটা ভিন্ন, এবং একটা ডিরেক্টলি বলতেছে আর একটা ইনডিরেক্টলি বলতেছে। এটাই হলো ডিরেক্ট আর ইনডিরেক্ট মধ্যে পার্থক্য, মানে একদম যেটা শোনা কথায় পার্থক্য আর কি, জেনারেল পার্থক্য যেটা বলার আর কি। হ্যাঁ, এইটা এখন আমরা দেখব যে স্ট্রাকচার বা গ্রামাটিক্যালি আসলে ডিরেক্ট স্পিচ কাকে বলে বা ইনডিরেক্ট স্পিচ কাকে বলে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা আসো। তো দেখো এইখানে একটা কথা বলছে। আচ্ছা দেখো, যে
ন্যারেশন বা স্পিচ দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হলো ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ, প্রত্যক্ষ বা সরাসরি উক্তি, যেটা আমরা দেখলাম এই যে রোহান প্রথমে বলছে। দুই নাম্বার কি ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন, এখানে কি পরোক্ষ উক্তি বা অন্যের দ্বারা উক্তি। হ্যাঁ, অন্যের দ্বারা উক্তি। আচ্ছা, তো ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? দেখো এখানে বলতেছে যে বক্তার বক্তব্যটি কোনরূপ পরিবর্তন না করে হুবহু অবিকল করাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে, বক্তার বক্তব্য কোনরূপ পরিবর্তন না করে হুবহু অবিকল প্রকাশ করাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। মানে সহজ ভাষায় বলতে গেলে যে তোমার একটা ঘটনা তুমি নিজেই সেটা বলতেছো বা তুমি সেটাকে ব্যাখ্যা করতেছো বা কি বলে যে ডেসক্রাইব করতেছো। হ্যাঁ, মানে তোমার একটা ঘটনা তুমি নিজে যখন নিজের মতো করে হুবহু বলো, তখন সেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলতেছে যে বক্তার বক্তব্যটি হুবহু প্রকাশ না করে কিছুটা পরিবর্তন করে প্রকাশ করাকে বলা হয় কি ইনডিরেক্ট স্পিচ। এই যে আমরা দেখছিলাম যে রোহান মিমকে বলছিল যে আমি এখন ব্যস্ত, এই কথাকে একটু ঘুরায় কি বলছে যে রোহান মিমকে বলেছিল সে তখন ব্যস্ত ছিল। ঠিক আছে, তো এই যে একটু ঘুরায় বলা, এটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এবং এখানে একটা কথা বলছে দেখো যে ইনডিরেক্ট স্পিচ কি দ্বারা যুক্ত থাকে? একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকে আর কি। হ্যাঁ, আসলে আমরা জানি যে প্রত্যেকটা স্পিচে দুইটা অংশ থাকে। কি কি অংশ থাকে সেটা আমরা দেখবো। একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। এগুলা কি, এগুলো আমরা দেখবো বিস্তারিত। তো এগুলো আসলে কি দ্বারা যুক্ত থাকে ভাইয়া? ইনডিরেক্ট স্পিচে স্পিচে কনজাংশন দ্বারা। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে কনজাংশন হিসাবে আসলে দ্যাট জিনিসটা থাকে, দ্যাট ওয়ার্ডটা থাকে। হ্যাঁ, এই দ্যাট ওয়ার্ডটা আসলে কনজাংশন হিসাবে ইউজ করা হয় ইনডাইরেক্ট স্পিচে। আচ্ছা, তাদেরকে কি বলা হয়? ইনডাইরেক্ট স্পিচ বলা হয়। এখন দেখো এখানে কি বলছে যে ডিরেক্ট স্পিচের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো, যে বক্তার বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে। দেখো আমরা যদি একটু আগে লক্ষ্য করি, আমরা এখানে অলরেডি কিন্তু দুইটা সেন্টেন্স দেখে আছে যে এটা একটা, তাই না? আমি একটু লেজার নিয়ে ভালো বুঝতে পারবে যে এটা হলো কি, এটা হলো ডিরেক্ট স্পিচ আর এটা হলো কি ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ দেখো এই যে এখানে ইনভার্টেড কমা ছিল না, এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা। তো ডিরেক্ট স্পিচটা সবসময় ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকে। কিন্তু ইনডিরেক্ট যে স্পিচটা আছে দেখো এখানে কি কোনো ইনভার্টেড কমা আছে? নাই। তার মানে ইনভার্টেড কমা এটা কার একটা বৈশিষ্ট্য? এটা হলো একটা ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনের একটা বৈশিষ্ট্য। ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশনে আসলে কোনো ইনভার্টেড কমা থাকে না, এটা একটু মনে রেখো। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমটা দেখলাম। তারপরে কি বলছে দেখো যে রিপোর্টিং ভার্ব এর পরে এবং রিপোর্টেড স্পিচ এর পূর্বে একটি কমা থাকে। আচ্ছা, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা কি? দেখো আমি যদি একটু আর একটা পেজে যাই, পরের পেজে যদি আমি যাই তাহলে বুঝতে পারবো। এখানে দেখো যে এখানে আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যে রিপোর্টিং ভার্ব কি। দেখো রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচটা আমরা একটু দেখি যে রিপোর্টিং ভার্ব কি। বক্তা যে ক্রিয়া বা ভার্বের সাহায্যে তার বক্তব্যটি শুরু করে, তার মানে কি ভার্ব। এই ভার্বটাই হলো আমাদের এখানে কিওয়ার্ড। হ্যাঁ, বক্তা যে ভার্বের সাহায্যে তার বক্তব্যটি শুরু করে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, তো দেখো এবং সহজে চেনা যায় কিভাবে? এখানে আমি একটা কি ফিচার বলে দিচ্ছি, সহজে কিভাবে চেনা যায়। এটি সাধারণত ইনভার্টেড কমার বাইরে থাকে। কোথায় থাকে? বাইরে থাকে। এই বাইরে কথাটা মনে রাখবা, বাইরে কথাটা মনে রাখবা। হ্যাঁ, তার মানে রিপোর্টিং ভার্ব সবসময় বাইরে থাকে। দেখো ভিতে ভার্ব, আর মনে রাখবা ভিতে হলো বাইরে। ঠিক আছে, ভি আর ভি যেহেতু কাছাকাছি, ভার্ব বাইরে। ঠিক আছে, ভার্ব বাইরে মনে রাখবা। ভার্ব কোথায়? ভার্ব বাইরে। ভার্ব বাইরে কিসের বাইরে? ইনভার্টেড কমার বাইরে। হ্যাঁ, ভার্ব সবসময়, রিপোর্টিং ভার্ব সবসময় ইনভার্টেড কমার বাইরে থাকে। তার আমরা যদি এখন একটা উদাহরণ দেখি যে হি সেইড আই অ্যাম রিডিং আ বুক। এখন দেখো এখানে দুইটা অংশ আছে, হি সেইড একটা কমা দিছে, তারপরে যে এখানে বলছে যে আই অ্যাম রিডিং আ বুক। এখন দেখো এখানে কমা আছে না, এই যে ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড কমা আছে। তার মানে আমরা কি জানি এটা একটা অংশ হবে ইনভার্টেড কমার ভেতরে, আর ইনভার্টেড কমার বাইরে আর একটা অংশ হবে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা হবে? এই যে বলছি ভার্ব মানে কি বাইরে, ভার্ব মানে বাইরে, তার মানে কি রিপোর্টিং ভার্বটা হবে কি ইনভার্টেড কমার বাইরের অংশ। তাহলে এতটুকু যদি ইনভার্টেড কমার ভেতরে হয় তাহলে এই যে হি সেইড, এটাই কি হবে? আমাদের রিপোর্টিং ভার্বের অংশ। ভার্ব কোনটা? সেইড। তার মানে কি সেইডটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব। সেইডটা কি? রিপোর্টিং ভার্ব। এটাই বলছে এখানে দেখো যে উপরের বাক্যে সেইড হলো রিপোর্টিং ভার্ব। অন্যান্য আরও কি কি হইতে পারে? সেইড তো আমরা দেখলাম, তো সেই সবসময় যে সেইডও হবে এরকম তো কোনো মানে নাই। আর অন্যান্য ওয়ার্ডও রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করা হইতে পারে, যেমন সে, সেইস, টেল, টোল্ড, আস্ক, আস্কড, রিপ্লাই, এগুলো সবই কি আসলে রিপোর্টিং ভার্ব হিসাবে ইউজ করা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো যে রিপোর্টেড স্পিচ। তাহলে কি আমরা দেখলাম যে
যেহেতু ইনভার্টেড কমার বাইরেটুকু রিপোর্টিং ভার্ব, তার মানে কি ইনভার্টেড কমার ভেতরটুকু কি হবে, রিপোর্টেড স্পিচ হবে। আমরা এটা মোটামুটি কি বলে যে অনুমান করা যায়, তাই না? তো দেখি এখানে কি বলছে যে বক্তা ইনভার্টেড কমার ভেতরে হুবহু যে বক্তব্যটি প্রদান করে তাকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয়। সহজে চেনার উপায় কিভাবে চেনা যায়, যে এটি সব সময় ইনভার্টেড কমার ভেতরে থাকে। কোথায় থাকে, ভেতরে থাকে। ঠিক আছে, ইনভার্টেড কমার ভেতরে থাকে, তার মানে কি রিপোর্টেড স্পিচ সব সময় ইনভার্টেড কমার ভেতরে থাকে। কোথায় থাকে, স্পিচ সবসময় ভেতরে থাকে। হ্যাঁ, স্পিচ সবসময় কোথায় থাকবে, ভেতরে থাকবে, ভেতরে। হ্যাঁ, স্পিচ সবসময় ভেতরে থাকবে। কিসের ভেতরে, ইনভার্টেড কমার ভেতরে থাকবে। আচ্ছা, তাহলে এখানে যে ওই একই কথা, হি সেইড আই অ্যাম রিডিং আ বুক, তাহলে যে এখানে ইনভার্টেড কমা আছে, তাহলে ইনভার্টেড কমার ভেতরে যেহেতু আছে আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক, এই অংশটি কি হবে, অংশটি হবে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচে বুঝে গেলাম, রিপোর্টিং ভার্বও বুঝে গেলাম। এখন আমরা আগেরটাতে আসি। এখানে যেমন পড়তেছিলাম যে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। এখানে কি বলছে দেখো, যে রিপোর্টিং ভার্ব এরপরে রিপোর্টেড স্পিচ এর পূর্বে একটি কমা থাকে। কি থাকে, একটি কমা থাকে ডিরেক্ট ন্যারেশনে। হ্যাঁ, তো আমরা এই যে দেখছিলাম, এখানেও দেখছিলাম যে এটা আসলে একটা ডিরেক্ট ন্যারেশন। তো আলটিমেটলি দেখো যেখানে একটা কমা আছে, এটা হলো রিপোর্টিং ভার্ব। এটা কি, রিপোর্টিং ভার্ব। আর এটা কি, এটা হলো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ আরএস। হ্যাঁ, এটাকে সংক্ষেপে আরভি দ্বারা প্রকাশ করা হয়, রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচকে কি দ্বারা প্রকাশ করা হয়, আরএস দ্বারা। হ্যাঁ, তো দেখো যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব দুইটার মাঝখানে একটা কি আছে, কমা আছে না, একটা কমা দ্বারা আলাদা করা হয়েছে এবং কি ইনভার্টেড কমা শুরু হয়েছে। এই কথাটাই কিন্তু এখানে বলছে। দেখো যে পূর্বে কি একটি কমা দ্বারা ব্যবহৃত হয়। এবং আরেকটা জিনিস দেখো, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে প্রথম যে লেটারটা শুরু হয়, এটা কিন্তু ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ক্যাপিটাল মানে কি, বড় হাতের অক্ষর। হ্যাঁ, বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে। ইনভার্টেড কমার ভেতরে যে প্রথম অক্ষরটা থাকবে সেটা সবসময় বড় হাতের হবে। এটা এখানে বলছে। দেখো যে ইনভার্টেড কমা এর ভেতরে প্রথম অক্ষরটি বা লেটারটি বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঠিক আছে, আমরা যদি এইখানে দেখি, এখানে যে আমরা এক্সাম্পলটা দেখছি, আমরা যদি এখানে একটু দেখি, যে আমরা যদি যেখানে একটু দেখো, এখানে যদি একটু লক্ষ্য করি যে এটা তো ইনডিরেক্টে গেল। হ্যাঁ, এই যে ডিরেক্টে যদি দেখি আমরা, যেখানে কি বলছে, এটা হলো আমাদের রোহান সেইড টু মিম, এটা হলো কি, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পর একটা কমা আছে, এই যে। এবং দেখো এই যে আমরা জানি রিপোর্টেড স্পিচটা কি বলে, যে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে এবং ইনভার্টেড কমার প্রথম যে লেটারটা থাকবে সেটা কি, বড় হাতে বা ক্যাপিটাল লেটারে হবে। হ্যাঁ, তো এটা হলো আমাদের ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে পেজে যাই আমরা। এখানে কি বলছে দেখি, এখানে বলছে যে ইনডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। ইনডিরেক্ট স্পিচের বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। যেখানে কি বলছে যে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না, ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না। দেখো আমরা যদি একটু আগের পেজে যাই, যেখানে যে ইনডিরেক্ট স্পিচটা আমরা পড়ছি। ঠিক আছে, এই যে ইনডিরেক্ট স্পিচটা যে আমরা পড়ছি এখানে, ইনডিরেক্ট স্পিচ, এখানে দেখো রোহান টোল্ড মিম দ্যাট হি ওয়াজ বিজি দেন। এখানে কি এই পুরো সেন্টেন্সে কি কোনো ইনভার্টেড কমা ছিল, ছিল না। এটা কিন্তু সরাসরি বলছে, হ্যাঁ, কোনো ইনভার্টেড কমা নাই। তো এইটা এখানে বলছে, দেখো যে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না, ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। তারপরে কি বলছে দেখো, যে ইনডিরেক্ট স্পিচে সকল প্রকার সেন্টেন্সগুলো অ্যাসার্টিভের ধারণ করা হয়। তার মানে কি সবগুলো সেন্টেন্সে কিছু হবে, অ্যাসার্টিভ হবে। ঠিক আছে, যে আগের সেন্টেন্সটা দেখো, যে রোহান টোল্ড মিম দ্যাট হি ওয়াজ বিজি দেন। ঠিক আছে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি বলে, যে গঠন কি জানি, প্রথমে যে একটা সাবজেক্ট থাকে, তাই না, তারপরে একটা কি থাকে, অক্সিলারি ভার্ব। এই ওয়াজটা তো অক্সিলারি ভার্ব, তাই না, একটা অক্সিলারি ভার্ব থাকে। তারপরে বিজি, বিজি মানে কি, এটা হলো একটা মেইন ভার্ব বলা যায়, এমভি মেইন ভার্ব। তারপরে ধরো এটা হলো আমাদের অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, তার মানে কি পেলাম, সাবজেক্ট পাইলাম, অক্সিলারি ভার্ব পাইলাম, মেইন ভার্ব পাইলাম, অবজেক্ট পেলাম। এটা হলো আমাদের হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এটা এখানে বলছে। হ্যাঁ, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট, একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব, তারপর কি অবজেক্ট। ঠিক আছে, এইটা হবে আমাদের ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশনের হলো গঠন। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপরে যাই। তারপরে কি বলছে, যে তারপর রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই সব কিছুই তো আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না, সব কিছুই আমরা অলরেডি দেখে ফেলছি। তারপরে দেখো এখানে কতগুলো কথা বলছে, খুবই ইম্পর্টেন্ট। কি বলছে একটু দেখি, যে ন্যারেশন পরিবর্তনের জন্য যেসব বিষয় আমাদেরকে জানতে হবে 3 স্টার। কি কি জানতে হবে, প্রথমে বলছে দেখো, যে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ সম্বন্ধে জানা। আমরা অলরেডি জেনে ফেলছি না, তার মানে এটা রাইট, আমরা টিক দিয়ে দিলাম, ডাবল টিক। হ্যাঁ, তার মানে কি আমরা অলরেডি কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জেনে গেছি। তারপরে কি বলছে দেখো, যে পার্সন পরিবর্তন সম্বন্ধে জানতে হবে। যদিও আমরা এটা জানি নাই, কিন্তু আজকের ক্লাসে সবই জেনে ফেলবো। এই 5টাই আমরা আজকের ক্লাসে শিখে ফেলবো। হ্যাঁ,
তো এখানে কি বলছে যে পার্সন পরিবর্তন সম্বন্ধে জানতে হবে, তারপর কি বলছে টেন্স বা ভার্ব পরিবর্তন সম্বন্ধে জানতে হবে। টেন্স পরিবর্তন মানে তো আসলে আলটিমেটলি বলতে গেলে যে ভার্বের পরিবর্তন, তাই না? তো এখানে বলছে যে টেন্সের পরিবর্তন জানতে হবে। এখন অনেকে বলবে যে ভাই আমি তো টেন্স পারি না, ঠিক আছে? তো যারা টেন্স পারো না তাদেরও ভয় নাই, যারা টেন্স পারো না তারাও আজকের ক্লাস করার পরে টেন্স না পেরে আসলে তুমি ন্যারেশন করতে পারবা, সেই সিস্টেমও ভাই করে দিচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেখো তারপর কি বলছে যে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ এই ফর্মগুলো টানা মুখস্থ থাকা লাগবে, মানে কোনটা সাবজেক্টিভ ফর্ম, কোনটা অবজেক্টিভ ফর্ম, কোনটা পসেসিভ ফর্ম, এই সবগুলো টানা মুখস্থ থাকা লাগবে। কোথায় থেকে মুখস্থ করব সমস্যা নাই ভাইয়া, এটাও কিন্তু আমি এখানে ইনক্লুড করে দিছি আমাদের স্লাইডে বা আমাদের এই বইয়ে। হ্যাঁ, তো এটা আমি সুন্দর করে ছক করে দিছি, তোমরা জাস্ট ছকটা টিটিএম করবা, কি করবা টিটিএম টান টান মুখস্থ করে ফেলবা, শেষ, তাই হয়ে যাবে। তারপর 5 নম্বর কি বলছে দেখো যে নিয়ারেস্ট ওয়ার্ড, ঠিক আছে, নিকটবর্তী শব্দ সমূহকে দূরবর্তী শব্দে পরিবর্তন করা। এই জিনিসটা কি ভাই যে দেখ একটু আগে যে আমরা দেখে আসছি এইখানে, এই যেখানে নাও ছিল না, নাওটা দেন হয়ে গেছে, নাও মানে কি এখন, এখন, আর দেন মানে কি তখন, দেন মানে তখন, এটা ছিল এখন, ঠিক আছে, এখন, এখনটা হয়ে গেছে কি তখন, মানে এখন মানে কি কাছে, কাছে, আর তখন মানে কি দূরে, তাই তো? আমি কাজটা এখন করব আর কাজটা তখন করেছিলাম, কোনটা কাছে, অবশ্যই এখনটা কাছে আর তখনটা হলো দূরে। এই যে কাছের থেকে দূরে নিয়ে আসছি, ডিরেক্টে কি ছিল, ডিরেক্টে ছিল নাও মানে এখন মানে কাছে ছিল, ইনডিরেক্টে কি নিয়ে আসছি দেন নিয়ে আসছি মানে কি তখন মানে কি দূরে নিয়ে আসছি। এই কাছের জিনিসটাকে যে দূরে নিয়ে আসলাম এটা এখানে বলছে। হ্যাঁ, এটা এখানে বলছে যে নিয়ারেস্ট বা নিকটবর্তী শব্দ সমূহকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করব বা কিভাবে করা হয় সেটাও আমরা দেখবো, আমি সুন্দর করে ছক করে দিছি, তোমরা সুন্দর করে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা তারপরে এখন আমরা দেখি এখানে বলছে যে ন্যারেশন পরিবর্তনের ধাপসমূহ। আমরা যদি ন্যারেশন করতে চাই, ন্যারেশন চেঞ্জ করতে চাই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, পরিবর্তনটা কিসের মাধ্যমে হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। হ্যাঁ, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট স্পিচে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো যতটুকু বুঝাইলাম বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও তো, মাঝে মাঝে একটু কমেন্ট পড়া দরকার, তা না হইলে এমন হইতে পারে যে অনেকে বুঝতেছে না কিনা বোঝা যাবে। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাই যতটুকু বুঝাইলাম বুঝছো কিনা। আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, আমি আগাইতে থাকি। তারপরে দেখো এখানে কি বলছে যে ন্যারেশন পরিবর্তনের জন্য যে ধাপগুলো, প্রথমে আমাদের কি করা লাগবে যে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে। তো বাক্যে আমরা সবগুলাই দেখবো এখানে যে রিপোর্টিং ভার্বে পরিবর্তন, তারপরে আমরা জাস্ট এই নামগুলো জানি, ভিতরে কি দিয়ে কি করা লাগবে এখানে যে আছে এগুলো আসলে এইখানে আসলে যা বলা আছে যে কিভাবে কি করা লাগবে এগুলো জাস্ট একটা সামারি। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটাই যে রিপোর্টিং ভার্বে পরিবর্তন। তারপর বলছে ইনভার্টেড কমা তুলে দেওয়া, ঠিক আছে, আলটিমেটলি ইনভার্টেড কমা তুলে দ্যাট ইফ অথবা টু বসাইতে হয়। তারপরে পার্সন বা প্রোনাউন পরিবর্তন করতে হয়, টেন্সের পরিবর্তন করতে হয়, এবং নিকটবর্তী শব্দ দূরবর্তী করা, যেটা মাত্র আমরা দেখলাম। হ্যাঁ, তো এখানে সবগুলো আসে আমাদের করতে হবে এবং সবগুলো নিয়ে আলাদা আলাদা রুলস আছে। তুমি যখন সবগুলো করতে পারবা তখনই তুমি আসলে কি পারফেক্টলি এবং সাকসেসফুলি একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি আছে তোমরা চাইলে একটু রিডিং করে নিতে পারো, এখানে তেমন কিছু নাই, বা এখানে যেগুলো আছে এগুলা দিয়ে আসলে তুমি সম্পূর্ণটা করতে পারবা না। এগুলো জাস্ট আমি এখানে জাস্ট কি ধাপ অনুসরণ করা লাগবে সেটা বোঝানোর জন্য আমি 5টা ধাপ এখানে মনে করো যে গুছাই দিছি, যে 5টা ধাপ যদি আমরা একটা একটা করে যাই তাহলে আমরা ন্যারেশনটা বা স্পিচটাকে চেঞ্জ করতে পারবো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। হ্যাঁ, আচ্ছা তো আমরা নিচে যাই, দেখো কি বলছে। প্রথমে আমাদের কি করা লাগবে, এখানে এই যে আমরা 4 নাম্বার এখানে দেখছিলাম কি যে টেন্স বা কালের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তন কিভাবে করা লাগে, দেখো যখন ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইনডিরেক্ট স্পিচে সেটা কি করা লাগবে, পাস্ট ইনডিফিনিটে নেওয়া লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে নেওয়া লাগবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে জাস্ট দেখো যে জাস্ট প্রেজেন্টটা কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রেজেন্টটা জাস্ট পাস্ট হয়ে গেছে, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কি করবা, পাস্ট ইনডিফিনিট যখন থাকবে তখন আবার পাস্ট পারফেক্ট করতে হবে। হ্যাঁ, আবার পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে কি করা লাগবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা লাগবে, মানে ডান দিকে যাওয়া লাগবে। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট তার ডানে কি পাস্ট পারফেক্ট, তার ডানে কি পাস্ট কন্টিনিউয়াস, তার ডানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আলটিমেটলি আমরা জাস্ট বাম থেকে ডানে যাব। তো পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকলে পাস্ট পারফেক্ট করা লাগবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা লাগবে, আর যদি পাস্ট পারফেক্ট দেওয়া থাকে পাস্ট পারফেক্টে থাকবে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট যদি থাকে পাস্ট পারফেক্টে রাখা লাগবে।
আর ফিউচার টেন্সে থাকলে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। ফিউচার ইন দ্য পাস্ট টেন্স জিনিসটা কি, যখন আমরা করব তখন তোমরা বুঝতে পারবে এটা, হ্যাঁ, তখন বুঝাই দিব সুন্দর করে। এখন ভাইয়া অনেকেই বলবে যে ভাই আমি তো টেন্স পারি না, ঠিক আছে, টেন্সের গঠন আমার মনে থাকে না, তাহলে আমি কি করব? ঠিক আছে ভাইয়া, তার জন্য সমস্যা নাই। যে টেন্স পারো না তার জন্য দেখো এখানে আমি একটা কথা বলছি কি, যে টেন্স মুখস্থ না করে স্পিচ পরিবর্তন করার জন্য যা জানতে হবে, এখানে দেখো সুন্দর করে, এখানে আমি সুন্দর করে একটা ছক করে দিছি। কি করে দিছি? সুন্দর করে ছক করে দিছি। দেখো এই ছকটা আসলে আরো বড় একটা ছক। আমি যদি এখানেও যাই, দেখো এই যে, ঠিক আছে, এই যে ছকটা, ঠিক আছে, এই যে ছকটা। তো আলটিমেটলি আগের পেজে দেখো এখানে দুইটা রো আছে বা দুইটা সারি আছে। এখানে কি বলছে যে টেন্স যখন তোমার জানা থাকবে না তখন তুমি এই জিনিসগুলো একদম ঠাড়ায় মুখস্থ করবা। তার মানে তোমার এই যে ছকটা যেটা আমরা এখন পড়বো, এই ছকটা আমাদের টিটিএম করতে হবে। কি করা লাগবে ভাইয়া? টিটিএম, টান টান মুখস্থ করা লাগবে। হ্যাঁ, দেখো তার মানে কি, আমরা যদি ডিরেক্ট স্পিচে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই V1 পাই, আমরা ইনডিরেক্টে কি নিব? V2 নিব। এটা জানার জন্য তোমার টেন্স পড়া দরকার নেই, তুমি এতটুকু পারবা। আর যদি V2 থাকে কখন, মানে পাস্ট ফর্মে থাকে, ঠিক আছে, V2 থাকে মানে কি পাস্ট ফর্মে থাকে, তুমি জাস্ট কি করে দিবা? হ্যাড প্লাস V3 করে দিবা। কি করে দিবা ভাইয়া? হ্যাড প্লাস V3। মানে এটা এই ছকটা একদম মুখস্থ করা লাগবে, টান টান মুখস্থ থাকা লাগবে। তারপর যদি অ্যামিজার থাকে ডিরেক্ট স্পিচ, এটা কি? এটা হলো ডিরেক্ট স্পিচ। হ্যাঁ, ডিরেক্ট স্পিচে। আর এই কলামটা কি? এই কলামটা হলো ইনডিরেক্ট, ইনডিরেক্ট স্পিচে। হ্যাঁ, ইনডিরেক্ট স্পিচে। কারণ আমরা ডিরেক্ট স্পিচে যদি অ্যামিজার পাই, সেটাকে ইনডিরেক্টলিতে কি করা লাগবে? ওয়াজার বসাইতে হবে। যদি ওয়াজার পাই কি বসাইতে হবে? হ্যাড বিন বসাইতে হবে। যদি হ্যাভ হ্যাজ পাই, হ্যাভ অথবা হ্যাজ পাই, কি বসাইতে হবে? হ্যাড বসাইতে হবে। আচ্ছা, হ্যাড প্লাস V3 পাইলে কি বসাইতে হবে? অপরিবর্তিত রাখবা। কারণ আমরা জানি যে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই, একটু আগে পড়ে আসছি যে পাস্ট পারফেক্ট থাকলে কি করা লাগবে? পাস্ট পারফেক্টই রাখা লাগবে। ঠিক আছে, তো ওইখানে আমরা টেন্সের কথা বলছি, এইখানে জাস্ট টেন্সটাকে ভাঙে আমরা গঠন আকারে বুঝাই দিছি, যাতে তুমি যদি টেন্সের গঠন মনে রাখতে না পারো, জাস্ট এই কিওয়ার্ডগুলো, এই ভার্বের কিওয়ার্ডগুলো মনে রাখাও তুমি কিন্তু সহজে অ্যান্সার করে আসতে পারো। তোমার টেন্সের গঠন সব কিছু ওভারঅল যে গঠনটা, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এটসেট্রা এটসেট্রা, অবজেক্ট, বাকি অংশ, ঠিক আছে, এক্সটেনশন, এগুলো আসলে তোমার জানার দরকার নাই। তুমি জাস্ট কি করবা? এই ভার্বের ইউজ দিয়ে আসলে তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে পারবা। তারপর দেখো শ্যাল উইল যদি থাকে কি বসায় দিবা? উড বসায় দিবা। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট, মাস্ট থাকলে ম্যাক্সিমাম টাইমে হ্যাড টু হয়, কিছু কিছু ক্ষেত্রে মাস্টও রাখা হয়। শুড থাকলে শুডই থাকে, অথবা কি শুড হ্যাভ প্লাস V3, শুড হ্যাভ প্লাস V3 বসাইতে হয়। উড থাকলে উডি বসাবা, উড থাকলে উডি বসাবা, কুড থাকলে কুডি বসাবা, ইউজ টু থাকলে ইউজ টু বসাবা, নিড থাকলে নিডি বসাবা, মাইট থাকলে মাইটি বসাবা। ঠিক আছে, তার মানে কি আলটিমেটলি বলা যায় যে এগুলো হলো আমাদের মোডাল ভার্বের মতো, তাই না? দেখো আমি একটু অন্য কালিতে যদি দাগায় দেয়, যে এখান থেকে দেখো যে শুড থেকে এই যে মাইন্ড, ঠিক আছে, আমরা জানি শুড, শুড, উড, কুড, ইউজ টু, নিড, এগুলো আসলে আলটিমেটলি মোডাল ভার্ব। তো মোডাল ভার্বগুলো আসলে কি এখানে চেঞ্জ হয় না। দেখো এখানেও শুড ছিল, এখানেও শুড, এখানে উড আছে, এখানে উড, হ্যাঁ, এখানে কুড আছে, এখানেও কুড, এখানে ইউজ টু আছে, এখানেও ইউজ টু, এখানে নিড আছে, এখানেও নিড, এখানে মাইট আছে, এখানেও মাইট। ঠিক আছে, আচ্ছা। আর কখনো যদি ডিরেক্ট স্পিচে হ্যাড থাকে মেইন ভার্ব হিসাবে, কি ভার্ব হিসাবে? মেইন ভার্ব হিসাবে, তাহলে আমাদের ইনডিরেক্ট স্পিচে ডাবল হ্যাড হবে। কারণ একটা হ্যাড হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো কি মেইন ভার্ব। একটা হ্যাড থাকে হলো অক্সিলারি ভার্ব হিসাবে, আর একটা হ্যাড যে থাকে সেটা হলো থাকে মেইন ভার্ব হিসাবে। হ্যাঁ, তো দুইটা হ্যাড থাকে আমাদের এই ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে। ঠিক আছে, আচ্ছা। এখন ভাইয়া বলবে যে এতগুলা ভাইয়া কীভাবে মনে রাখবো? কীভাবে মনে রাখবো? প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবা। ঠিক আছে, দেখো এর ভিতরে এতগুলো তো মনে রাখার কিছুই না, আমরা জানি মোডাল ভার্বগুলো আসলে হুবহু রাইখা দিবা। বাদ বাকি যেগুলো আছে দেখো যে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট। ঠিক আছে, এগুলো তো আসলে আহামরি তেমন কিছু না, কঠিন না, তাই না? তারপরেও দেখো আমি প্রত্যেকটা এখানে যতগুলো উদাহরণ পড়ছি, এই পেজ এবং আগের পেজের যে দুইটা সহ সবগুলো উদাহরণ মিলে, বা এই আমাদের এই টেবিলে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ মিলে আমি আসলে এখানে এক্সাম্পল রাখছি, যাতে সবগুলো এক্সাম্পল আমরা কি করতে পারি? সবগুলো এক্সাম্পল আমরা সুন্দর করে ব্যাখ্যা করে পড়তে পারি। হ্যাঁ, সুন্দর করে ব্যাখ্যা করে পড়তে পারি। তো আমরা এই যে এক্সাম্পলগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কীভাবে নিলাম, তো এইটা দেখার আগে, এটা এখন তোমরা নাও বুঝতে পারো, কারণ এখানে আসলে যে আমরা ইনভার্টেড কমা তুলে দিছি, দিয়ে একটা দ্যাট নিয়ে আসছি। ঠিক আছে, তো আলটিমেটলি এই জিনিসগুলো তো তোমরা এখনও কি বলে যে শেখো নাই, তাই না? তো এই জিনিসগুলো যখন আমরা একটু পরের স্লাইডে শিখবো, তারপরে এসে আমরা যখন এটা সলভ করবো তখন আর ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, তো আমরা এই সলভগুলো আসলে আজকের ক্লাসের লাস্টে করবো, তাহলে তোমরা সলভ করে আরও বেশি স্যাটিসফাইড হবা, আর মজা পাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তার পরের পেজে চলে যাই। এইখানেও আসলে ওই এক্সাম্পলগুলো রাখছি আমি।
এইখানেও সেম। আচ্ছা, এই যে এখানে আসি পার্সন পরিবর্তনের নিয়ম। ঠিক আছে, পার্সন পরিবর্তনের নিয়মটা আমাদের জানা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। যে পার্সন পরিবর্তনের নিয়ম, পার্সন কিভাবে পরিবর্তন করা হয়। দেখো, পার্সন পরিবর্তন করা হবে কার, সব সময় হলো রিপোর্টেড স্পিচের। কার ভাইয়া? রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, রিপোর্টেড স্পিচের। তার মানে কি, ওই যে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু আছে সেটা, ঠিক আছে, সেটার পার্সন পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, তো দেখো যে আলটিমেটলি বলছে কি যে ফার্স্ট পার্সন। ঠিক আছে, এই যে রিপোর্টেড স্পিচের ভেতরে যে পার্সনটা থাকবে, ঠিক আছে, মানে ওই ইনভার্টেড কমার ভেতরে যে পার্সনটা থাকবে সে যদি ফার্স্ট পার্সন হয়। আচ্ছা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি বুঝো? না বুঝলে সমস্যা নেই, আমি বুঝিয়ে দিই। দেখো, ধরো এটা হলাম আমি, এইটা হলো তুমি। হ্যাঁ, আমরা দুইজন দ্বারা কথা বলতেছি। কাকে নিয়ে কথা বলতেছি? ধরো তোমার আরো দুইজন বন্ধুকে নিয়ে কথা বলতেছি, এখানে তোমার বন্ধুরা আছে। হ্যাঁ, এটা হলো আমি, এটা হলো তুমি, এইটা হলো তোমার বন্ধু। ধরো মনে করো যে তোমার বন্ধুর নাম হলো রহিম আর করিম, রহিম আর করিম। ঠিক আছে, তো এই যে আমি মানে আই, আর তুমি মানে কি, তুমি মানে হলো ইউ। এই আমি হলাম ফার্স্ট পার্সন। ঠিক আছে, আমি সবসময় কি, আমি হলাম ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট পার্সন। তুমি কি, যেহেতু তুমি 2 নাম্বার, আমি 1 নাম্বারে, তুমি 2 নাম্বার আছো, তার মানে কি তুমি হলো সেকেন্ড পার্সন। তুমি হলো কি, তুমি হলো সেকেন্ড পার্সন। আর আমি তুমি কাদের নিয়ে কথা বলতেছি? তোমার বন্ধু নিয়ে, রহিম, করিম, আরও আছে, সে আছে, সে আছে, অমুক আছে, অমুক আছে, তমুক আছে, যা যা আছে পৃথিবীতে, আমি তুমি বাদে পৃথিবীতে যা যা আছে। ঠিক আছে, আমি তুমি আমরা। ঠিক আছে, আমি তুমি এবং আমি আর তুমি মিলে তো আমরা, তাই না? আমি এবং তুমি মিলে কি, আমরা। আমরা তো আমি তুমি আর আমরা বাদে পৃথিবীতে যা আছে সব কি, সব হলো থার্ড পার্সন। সব কি, থার্ড পার্সন। তাহলে আশা করি যে পার্সন বুঝে গেছো যে আমি আর তুমি আড্ডা দিচ্ছিলাম কাদের নিয়ে? অমুকদের নিয়ে, রহিম, করিম, সে, ঠিক আছে, অমুক তমুক, আর বাদ বাকি যা আছে সবাইকে নিয়ে। তার মানে আমি হলাম ফার্স্ট পার্সন, তুমি হলো কি, সেকেন্ড পার্সন। তার মানে আমি, তুমি এবং আমরা, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সব কি, সবই হলো থার্ড পার্সন। সবই কি, সবই হলো থার্ড পার্সন। হ্যাঁ, এখানে সেটাই বলছে। দেখো যে ফার্স্ট পার্সন, যে ফার্স্ট পার্সন কি কি আছে, যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, মাই সেলফ, আওয়ার সেলফস, মাইন, আওয়ার, সবগুলো কিন্তু একটা থেকে আর একটাই চলে আসছে। আমি, আমরা, এগুলা থেকে চলে আসছে। ঠিক আছে, আমি এবং আমরা এই দুইটা থেকে আসলে কনভার্ট। দেখবা ফার্স্ট পার্সন সব কিছু আমি এবং আমরা থেকেই কনভার্ট। ঠিক আছে, আচ্ছা, তো ফার্স্ট পার্সন অনুসরণ করবে কাকে? ফার্স্ট পার্সন কিসের ফার্স্ট পার্সন? এটা অবশ্যই এই যে এখানে বলে দিচ্ছি আমি, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন। মানে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয়, সেই সাবজেক্টটা কি হয়, যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে সেটা কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তারপরে রিপোর্টেড স্পিচ যেটা আছে, মানে ইনভার্টেড কমার ভেতরে যেটা আছে, এটার সাবজেক্টটা, ঠিক আছে, এটার কি সাবজেক্ট কিনে কথা বলতেছি আমরা, সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্টটা যদি সেকেন্ড পার্সন হয়, কি হয় ভাইয়া? সেকেন্ড পার্সন হয়। সেকেন্ড পার্সন কি, ইউ, ইয়োর্স, ইয়োরসেলফ, ইয়োর্স। ঠিক আছে, তাহলে কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে ফার্স্ট পার্সন হইলে সাবজেক্টকে অনুসরণ করবে, আর সেকেন্ড পার্সন হলে কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। তাহলে সাবজেক্টও শেষ, অবজেক্টও শেষ, বাকি আছে কিছু? কিছুই তো বাকি না। তার মানে কি, থার্ড পার্সন হলে কি হবে? থার্ড পার্সন হলে কাউকে অনুসরণ করবে না, সরাসরি বলবে, হুবহু বলবে। তার মানে থার্ড পার্সন যা থাকবে তাই হুবহু বসায় দিবা, যা থাকবে তাই কি করবা? হুবহু বসায় দিবা। এখন এরপরে অনেকে কি করবে? অনেকে জিনিসটা ভুলে যাবে। ঠিক আছে, প্যাচ লাগায় ফেলবে। তো ভুলে যেন না যায়, প্যাচ যেন না লাগে, এর জন্য কি করছি ভাইয়া? দেখো যে সুন্দর করে একটা শর্টকাট টেকনিক শিখাই দিছি। এই শর্টকাট টেকনিক যদি মনে রাখো তাহলে আর কোনোদিন ভুলবা না। শর্টকাট টেকনিকটা কি? মনে রাখবা 1 2 3, আর নিচে মনে রাখবা সান, SON, সান। ঠিক আছে, 1 2 3 SON, সান। উপরে রাখবা 1 2 3, নিচে কি, SON। তাহলে ওয়ান মানে কি? ওয়ান মানে হলো ফার্স্ট পার্সন। ওয়ান মানে কি? ওয়ান মানে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে দেখবে? কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে, যে এস। সেকেন্ড পার্সন, টু মানে কি? সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? ও মানে কি? অবজেক্টকে। ঠিক আছে, এস মানে কি? এস মানে হলো সাবজেক্ট। ও মানে কি? ও মানে হলো অবজেক্ট। ঠিক আছে, হ্যাঁ, এ ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। থার্ড পার্সন কাকে? যে এন মানে কি? এন মানে নো, কাউকে অনুসরণ করবে না, কাউকে অনুসরণ করবে না। থার্ড পার্সন যা আছে তাই কি বসবে? হুবহু বসবে, হুবহু। এখানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে 1 2 3 মানে কি। 1 2 3, 1 মানে হলো ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, থার্ড মানে হলো থার্ড পার্সন। আর সন মানে কি? এস মানে হলো সাবজেক্ট, ও মানে হলো অবজেক্ট, আর এন মানে কি? এন মানে হলো নো চেঞ্জ। ঠিক আছে, মানে হুবহু বসবে। এখন বলো তো, পার্সন নিয়ে আর কখনো প্যারা হবে? পার্সন একদম পানি হয়ে গেল না? একদম ইজি হয়ে গেল না? বলো।
পার্সন কিন্তু এখন তোমরা নিজেরাই মনে করো যে আইডেন্টিফাই করতে। তাহলে এখন দেখো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, একটু ট্রাই করি, দেখি পারি কি না। হ্যাঁ, এক্সাম্পল যখন আমরা দেখবো তখন জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো ফার্স্ট পার্সন পরিবর্তন, ঠিক আছে, আমরা আমরা আসলে আলটিমেটলি সবগুলাই দেখবো, ফার্স্ট পার্সন পরিবর্তন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কীভাবে পরিবর্তন করে সবগুলাই দেখবো। আমরা তো 3টা রুলসে শিখে ফেলছি, তো একে 3টা আমরা এক্সারসাইজ করবো। হ্যাঁ, তো প্রথমে দেখি যে ফার্স্ট পার্সন পরিবর্তন করব। তো দেখো ডিরেক্ট স্পিচে কি বলছে যে কারিম সেইড টু মি, কারিম সেইড টু মি আই ওয়ান্ট আ পেন, কারিম সেইড টু মি আই ওয়ান্ট আ পেন। ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস জানা রাখো, এই রুলসটা আমরা একটু একটু পরে পড়বো, কিন্তু যেহেতু এখন আমরা প্র্যাকটিস করবো তাই আমাদের এখন জানা না জানলে আসলে তোমরা অনেকে ভাবো যে এটা কীভাবে হলো। তো আমরা সবসময় ডিরেক্ট স্পিচে যখন সেইড টু থাকে, কি থাকে, সেইড টু থাকে, ডিরেক্ট স্পিচের সেইড টু, দেখো আমি এখানে লিখে দিই যে ডিরেক্ট স্পিচে যখন সেইড টু থাকে, সেইড টু থাকে, সেটাকে আমরা ইনডিরেক্টে কী লিখি বলো তো? সবাই দেখি কে কে পারে কমেন্ট করো তো। ইনডিরেক্ট স্পিচে কি লিখি? ডিরেক্ট স্পিচে সেইড টু থাকলে ইনডিরেক্টে লিখি আমরা কি টোল্ড। কি লিখি ভাই? টোল্ড। টোল্ডের পরে কিন্তু আবার টু দিও না, টু কিন্তু হবে না, টু কিন্তু হবে না, জাস্ট টোল্ড হবে, টোল্ডের পরে টু হয় না। তো ডিরেক্টে যখন সেইড টু থাকে, আমরা যখন ইনডিরেক্ট করবো এই সেইড টু এর পরিবর্তে কি লিখবো? টোল্ড লিখবো। হ্যাঁ, তো এখানে বলছে দেখো যে কারিম সেইড টু মি, তার মানে আমি কি বলবো? কারিম সেইড টুর পরিবর্তে কি বসায় দিছি? টোল্ড বসায় দিছি। ঠিক আছে, আবার মিটাও ঠিক আছে, তার মানে এখানে ঠিক আছে। এখন কি করব? কমাটা উঠায় দিব, কমা এবং এই যে ইনভার্টেড কমা, এই দুইটা উঠাই দিয়ে কি বসাবো? একটা দ্যাট বসায় দিব, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে। হ্যাঁ, কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, কি বসবে? একটা দ্যাট বসবে, একটা দ্যাট বসবে, এই যে দ্যাট বসে গেছে। হ্যাঁ, এখন এটা তো আমাদের কনসার্নের বিষয় না, আমরা রুলসে কি শিখলাম? পার্সন পরিবর্তন। তো এখানে দেখো যে আমরা বলছিলাম যে কোন পার্সন, আমরা রিপোর্টেড স্পিচের পার্সনের কথা বলছিলাম না? একটু যদি উপরে যাই, দেখো যে এখানে বলে দিছিলাম কার, এই যে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কোনটা? ইনভার্টেড কমার ভেতরে যেটা থাকবে, ঠিক আছে সেটা। তাহলে এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে তো এইটাই আছে, আই ওয়ান্ট আ পেন। তার মানে কি এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। এখানে সাবজেক্ট কোনটা আছে ভাইয়া? দেখো তো এখানে সাবজেক্ট আছে এই যে আই, তার মানে কি আই নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা এখানে দেখছিলাম যে আই কি, আই হলো ফার্স্ট পার্সন। তো আমরা জানি ফার্স্ট পার্সন কাকে দ্বারা রিপ্লেস করবে বা কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। কিসের সাবজেক্টকে? এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ঠিক আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখন দেখো এখানে ব্যাখ্যা করে দিছি যে এখানে ডিরেক্ট স্পিচের ভেতরে, যে ডিরেক্ট স্পিচের ভেতরে সাবজেক্টই হলো কি আই, আই হলো সাবজেক্ট। ঠিক আছে, নিয়ম অনুযায়ী কি যে ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। এখন এই যে রিপোর্টিং ভার্ব, আমরা জানি কি ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন সবসময় কাকে? এসকে অনুসরণ করবে। এস মানে কি? সাবজেক্ট। এখন আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা? কারিম সেইড টু মি, এইটা। এখন এটার সাবজেক্ট কোনটা? এই যে কারিম। এই কারিম হলো আমাদের কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট। ঠিক আছে, কারিম হলো আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তার মানে কি আমাদের এই যে রিপোর্টিং স্পিচ আই ওয়ান্ট আ পেন, এখানে যে সাবজেক্টটা ছিল আই, এটা কাকে ধরবে? এই কারিমকে ধরবে। ঠিক আছে, কারিমকে অনুসরণ করবে। যে বলছে যে ভার্ব কাকে অনুসরণ করবে? সাবজেক্ট কারিমকে অনুসরণ করবে। করিম যেহেতু একজন পুরুষ, তাহলে পুরুষ হিসাবে তাহলে কি বসবে? অবশ্যই হি বসবে, তাই না? করিম, এখানে যদি করিম না থেকে রহিমা থাকতো, রহিমা থাকলে কি অবশ্যই হির পরিবর্তে কি হইতো? সি হইতো। ঠিক আছে, যেহেতু করিম আমাদের কি, করিম হলো আমাদের পুরুষ, সেজন্য আমরা কি বসাবো? অবশ্যই সি বসাবো। সেজন্য দেখো যে আয়ের পরিবর্তে এখানে ছিল আই, এখানে কি হয়েছে? এখানে কিন্তু হি হয়ে গেছে। কি হয়ে গেছে? হি। ঠিক আছে, করিম যেহেতু পুরুষ সেহেতু আমরা কি বসাবো? একটা হি বসাবো, সি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যেহেতু আই ছিল, সাবজেক্ট কাকে ধরছে? কি বলে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরছে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি ছিল? করিম ছিল। এবং করিমের কি, করিম যেহেতু একটা জন ছেলে, এই জন্য আমরা কি বসাইছি? হি বসাইছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি এই যে ওয়ান্ট, ওয়ানটা কি পাস্ট ফর্মে চলে যাবে, ওয়ানটা কি হয়ে গেছে? ওয়ান্টেড হয়ে গেছে। তারপর বাকি অংশ সেম আছে, দেখো এ পেন, এ পেন সেম আছে। ঠিক আছে, তার মানে এইখানে যদি আমরা বলি, এখানে কিন্তু আমরা আলটিমেটলি এত কিছুই দেখবো না, আমরা জাস্ট একটা জিনিস দেখবো যে করিম সেইড টু মি, আমরা এখানে সেইড টুর পরিবর্তে টোল বসাইছি, এতটুকু আমরা শিখছিলাম এখানে। আচ্ছা, এতটুকু দেখলাম, কমার ইনভার্টেড কম উঠে যায়, একটা দ্যাট বসাইছি, শেষ। তারপরে এই যে আমাদের সাবজেক্টটা, আমরা কি জানি যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই কি, আই অবশ্যই ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে ধরবে। কার সাবজেক্টকে ধরবে? রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? করিম, করিমকে ধরছে। করিম কি, করিম একজন ছেলে, তার মানে কি হি বসবে। এই যে এই জন্য আয়ের পরিবর্তে এখানে কি বসছে? হি বসছে। ঠিক আছে, এবং ভার্বটা আসলে কি টেন্স পরিবর্তন হয়েছে, ওয়ানটা পাস্ট ফর্মে চলে গেছে, ওয়ান্টেড হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু। তো এরপরে যদি দেখো আমরা সেকেন্ড পার্সন নিয়ে কথা বলি, দেখো সেকেন্ড পার্সনে কি বলছে এখানে? সেকেন্ড পার্সন যে শি সেইড টু শান্ত, শি সেইড টু, তার মানে কি আমি এখানে কি লিখতে পারি? শি। সেইড টুর পরিবর্তে কি হয়? টোল্ড হয়। আমি একটু আগে দেখছি, তাহলে টোল্ড বসায় দিই,
টোল্ড, শি টোল্ড, এখানে কি হবে শান্ত বসায় দাও, শান্ত। এখন কমা আর ইনভার্টেড কমা উঠায় দেয় কি আসবে, একটা দ্যাট আসবে, দ্যাট বসায় দাও। তাহলে শি টোল্ড শান্ত দ্যাট, এখানে কি আছে একটা ইউ আছে। ইউ কোন পারসন ভাই, সেকেন্ড পারসন না, ইউ সেকেন্ড পারসন, তার মানে কি সেকেন্ড পারসন কাকে ধরবে, এই যে একটু আগে দেখছি আমরা সেকেন্ড পারসন কাকে ধরবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন কাকে ধরবে, সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে, ওকে ধরবে, তার মানে আমাদের এখন অবজেক্ট বার করা লাগবে, ঠিক আছে, অবজেক্টকে এখানে। তাহলে দেখো শি সেই টু শান্ত, ঠিক আছে, আমরা জানি যে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তো সেই কাকে বলছে, সে বলেছে সেই টু শান্ত, তার মানে এটা হলো ভার্বকে আমরা প্রশ্ন করবো কাকে দ্বারা, তাহলে আমরা অবজেক্ট পাবো। আমরা যদি বলি কাকে বলেছে, কাকে দ্বারা প্রশ্ন করলাম, অ্যান্সার কি শান্ত, তার মানে শান্ত হলো আমাদের কি অবজেক্ট, তার মানে কি সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, তার মানে কি শান্তটা কি হি হয়ে যাবে এখানে, তাহলে হি বসায় দাও, যে শি টোল্ড শান্ত দ্যাট হি, তারপর কি হয়ে যাবে, হ্যাভ থাকলে কি হয়ে যায় বলো তো, দেখো এখানে কি বসাইছে, দেখো আমরা যে ওই যে আগে যে একটা ছক পড়ে আসছো এখানে কিন্তু দেখে আসলাম যে হ্যাভ থাকলে কি হয়ে যাবে, হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, তাই না, এখানে হ্যাড বসায় দিছে, তার মানে আমাদের আলটিমেট এখানে কি হবে, যে হি যেহেতু হ্যাভ আছে পাস্ট ফর্মে চলে যাবে, হ্যাড হয়ে যাবে, হি হ্যাড, তারপর বাদ বাকি যে আছে তাই, এ নাইস কার, হি হ্যাড আ নাইস কার, তাহলে বুঝছো কিনা, তোমরা সেই টু থাকলে টোল বসায় দিব, ঠিক আছে, তারপরে জাস্ট এই যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসায় দিব, আর আলটিমেটলি কি আমরা জাস্ট এখানে শিখতেছি পার্সন পরিবর্তন, এখানে পার্সন কি ছিল, আমি যদি আরেকবার মুছে দেখাই যে এখানে পার্সন ছিল হলো কি ইউটা কি সেকেন্ড পার্সন ছিল, সেকেন্ড পার্সন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, আমরা সেইটা হলো ভার্বকে প্রশ্ন করছে, কি দ্বারা প্রশ্ন করছে, কাকে দ্বারা প্রশ্ন করছে, আমরা জানি যে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই, ঠিক আছে, আমি কিন্তু অবজেক্ট বের করাও শিখাই দিতেছি, আর যারা ডিরেক্ট জানো যে শান্ত অবজেক্ট তারা তো জানোই, যারা জানো না তারা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার হবে শান্ত, তার মানে শান্ত হলো আমাদের অবজেক্ট, তার মানে আমরা জানি যে সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে, শান্ত কি, শান্ত একজন ছেলে, তার মানে কি হি, এর জন্য আমরা এখানে হি বসাই দিচ্ছি, ঠিক আছে, তারপর এবং হ্যাভ থাকলে কি হয়, পাস্ট ফর্মে হ্যাড হয়ে যায়, তারপরে বাদ বাকি যে আছে এই নাইস কার হুবহু বসাই দিচ্ছি, ইজি না বলো তো, ইজি না, দেখো এখানে কিন্তু এটা আছে শি টোল্ড শান্ত দ্যাট হি হ্যাড আ নাইস কার, এবং এইখানে দেখবা যে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা কিন্তু ব্যাখ্যা ওইভাবে পড়বা, ঠিক আছে, ঠিক আছে, যে শান্তকে অনুসরণ করে, ঠিক আছে, এই যে ইউ সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে, শান্তকে অনুসরণ করে, শান্ত যেহেতু একজন পুরুষ তাই তার নামের পরিবর্তে কি বসছে এখানে, হি বসছে, একদম ইজি না, একদম ইজি, এখানে কিন্তু ভেবাচেকা লাগা বা কঠিনের কিছুই নাই। তারপরে আমরা দেখি যে থার্ড পার্সন পরিবর্তন কিভাবে দেখবো, যে থার্ড পার্সন কারা, আমি তুমি আমরা বাদে সব, আমি তুমি এবং আমি আর তুমি মিলে কি, আমি তুমি মিলে হলো আমরা, আমি এবং তুমি মিলে কি আমরা, ঠিক আছে, আমি তুমি আমরা বাদে সব, কি সবই হলো থার্ড পার্সন, সবই হলো কি থার্ড পার্সন, হ্যাঁ, আমি তুমি আমরা বাদে সবই থার্ড পার্সন, তার মানে এখানে দেখো একটা ডিরেক্ট স্পিচ দিছে কি, যে দে সেইড টু আস সিয়াম ইজ প্লেইং ক্রিকেট, এই যে সিয়াম ইনভার্টেড কমার ভেতরে কি দেওয়া আছে, সিয়াম দেওয়া আছে, সিয়াম তার মানে কি, এটা কি আমি তুমি বা আমরার ভেতরে পড়ে না, আমি তুমি আমরা ভেতরে পড়ে না, তার মানে কি এটা হলো থার্ড পার্সন, এটা কোন পার্সন ভাইয়া, এটা হলো থার্ড পার্সন, এটা কোন পার্সন, এটা হলো থার্ড পার্সন, তো আমরা জানি যে থার্ড পার্সন কাকে ধরে, এই যেখানে দেখে আসছিলাম বা একটু দেখি, থার্ড পার্সন সবসময় নো চেঞ্জ, থার্ড পার্সন কি ভাইয়া, থার্ড পার্সন এই যে এন মানে কি নো চেঞ্জ, মানে থার্ড পার্সন যেমন থাকবে হুবহু এরকমই রাইখা দিব আমরা, ঠিক আছে, হুবহু এরকমই রাইখা দিব, তাহলে এখানে কি করছে দেখো, এই যে দে বসাইছে, দে সেইটুর পরিবর্তে কি বসে, টোল্ড বসে, এই যে টোল বসায় দিছে, এবং কি আস আছে আদ বসায় দিছে, তারপর কি কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তে একটা দ্যাট আসে, যে দ্যাট চলে আসছে, এবং আমরা কি যেহেতু থার্ড পার্সন তো পরিবর্তন করবো না, সাবজেক্টকেও ধরবে না, অবজেক্টকেও ধরবে না, থার্ড পার্সন যেমন থাকবে হুবহু বসায় দিবা, যেহেতু সিয়াম একটা থার্ড পার্সন, দেখো থার্ড পার্সন হুবহু বসায় দিছে সিয়াম, জাস্ট কি হয়ে গেছে অক্সিলারি ভার্ব ইজ ছিল, আমরা যে প্রথমে দেখছি যে এম ইজ আর থাকলে কি হয়, এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, এখানে দেখছি না, এই যে এখানে দেখছিলাম না যে এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, ঠিক আছে, এখানে তো আমরা দেখে আসছি এই যে ইজ যদি থাকে কি হবে, ওয়াজ হবে, ইজ থাকলে ওয়াজ হবে, তো এটা এখন আমরা দেখবো এখানে, এটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করবো, যে ইজ ছিল কি হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, তারপর বাদ বাকি যে আছে প্লেইং ফুটবল একদম সেম রাখা দিচ্ছে, তাহলে বলো তো এটা ইজি না, একদম ইজি না, এখন তুমি সুন্দর করে তারপরে যদি না বোঝো এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, দেখে নিবা, ঠিক আছে, যে ডিরেক্ট স্পিচের ভেতরে সাবজেক্ট হলো সিয়াম কি থার্ড পার্সন বা নাম, দেখবা, আর যদি সরাসরি নাম থাকে বুঝবে এটা হলো থার্ড পার্সন, তাই না, তো সিয়াম যেহেতু সরাসরি একটা নাম, এটা থার্ড পার্সন, তো থার্ড পার্সন যখন দেখবা নিয়ম কি, থার্ড পার্সন কোনো নাম থাকলে তা পরিবর্তন হয় না, হুবহু ইউজ করা হয়, হুবহু বসা যায়, ইনডিরেক্ট স্পিচে সিয়াম সরাসরি বসে গেছে, ঠিক আছে, সিয়াম কি হয়ে গেছে, সরাসরি বসে গেছে, ঠিক আছে, আচ্ছা,
আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন এখন দেখো, এখন যে আমরা একটা টেবিল দেখব, এই টেবিলটা হলো ন্যারেশনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি লিখে দিই ন্যারেশনের মাদার, এটা মাদার। ঠিক আছে, এই টেবিলটা একদম 3 স্টার, ন্যারেশনের মাদার। তার মানে তুমি যদি এই টেবিলটা মুখস্থ না করো তাহলে কিন্তু বড়সড় একটা ধরা খাবা। এবং তুমি যদি এই টেবিলটা চোখ বন্ধ করে জাস্ট মনে রাখতে পারো, তুমি এক কাজ করবা, এই টেবিলটা সুন্দর করে খাতায় আঁকাবা, বা যখন পিডিএফ দিয়ে দেবো পিডিএফ থেকে প্রিন্ট করে নিবা, নিয়ে এটা তোমার পড়ার টেবিলে লাগায় রাখবা। ঠিক আছে, এই টেবিলটা তোমার সম্পূর্ণ চোখ বন্ধ করলে যেন টেবিলটা তোমার চোখে ভাসে। ঠিক আছে, তাহলে তোমার আর সাবজেক্ট অবজেক্ট নিয়ে প্যারা খাইতে হবে না। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট নিয়ে কখনোই প্যারা খাইতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছি, আমি ভাগ করে দিছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ভাগ করে দিছি। এবং দেখো এখানে আই, এটা হলো সাবজেক্টিভ ফর্ম, আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, এবং আয়ের পসেসিভ ফর্ম কি মাই, আয়ের রিফ্লেক্সিভ ফর্ম কি মাই সেলফ বা মাই সেলফ, আয়ের ডাবল পসেসিভ কি মাইন, সবগুলাই দিয়ে দিছি। উইয়ের অবজেক্টিভ কি আস। তুমি যদি সাবজেক্টিভ এই ওয়ার্ডগুলো যে আছে এখানে, হ্যাঁ, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ, ডাবল পসেসিভ, এই ওয়ার্ডগুলো যদি মনে রাখতে নাও পারো, আমি কিন্তু আরেকটা জিনিস করে দিচ্ছি, 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম, 4 নাম্বার ফর্ম, 5 নাম্বার ফর্ম, এভাবে মনে রাখবা। তুমি যদি উপরের নামগুলো তোমার কাছে কঠিন মনে হয়, সমস্যা নাই, তুমি জাস্ট মনে রাখবা যে আই হলো 1 নাম্বার ফর্ম, এই আয়ের 2 নাম্বার ফর্ম হলো মি, 3 নাম্বার ফর্ম হলো মাই, 4 নাম্বার ফর্ম হলো মাই সেলফ, এবং 5 নাম্বার হলো মাইন। এভাবে সবগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, কিভাবে কেন মনে রাখা লাগবে ভাই, দেখো আমরা যখন একটা এক্সাম্পল করি, দেখো মনে রাখলে মানে একদম কত সুন্দর করে করি আমরা। দেখো দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে এখানে আমরা মূলত একসাথে একাধিক পার্সন পরিবর্তন করব। ঠিক আছে, আমরা তো একটু আগে দেখলাম জাস্ট একটা সেন্টেন্সে একটা পার্সন হয়, ফার্স্ট পার্সন ছিল, না হয় সেকেন্ড পার্সন ছিল, না হয় থার্ড পার্সন ছিল। কিন্তু কোন একটা সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন দুইটাই থাকে, বা ফার্স্ট পার্সন থার্ড পার্সন দুইটাই থাকে, এই যে একাধিক পার্সন পরিবর্তন, এটা কিভাবে করব, সেই জন্য কিন্তু আমাদের এই ছকটা মনে রাখা লাগবে। এই ছকটা কি রাখা লাগবে, মনে রাখা লাগবে। ঠিক আছে, তো দেখো আমি যদি একটু বলি, একটু দেখায় যে এখানে দেখো একটা ডিরেক্ট স্পিচ দিছে। ডিরেক্ট স্পিচ কি দিছে দেখো, বলছে যে শি সেইড টু মি মাই ড্রেস ইজ বেটার দ্যান ইয়োর্স। ঠিক আছে, তার মানে আমরা শি এখানে বসাইলাম, আচ্ছা বসছে, সেইড টুর জায়গায় কি টোল বসাই দিলাম, আচ্ছা মি বসছে, এবং কমার ইনভার্টেড কমা উঠেছে, দ্যাট বসছে, এতটুকু তো বুঝছো, দ্যাট পর্যন্ত তো বুঝছো। আচ্ছা, এখন আসি মাই। ঠিক আছে, মাইটা কি হবে, মাইটা কি আমরা জানি, মাই হলো কি, মাই হলো ফার্স্ট পারসন, মাই হলো কি ফার্স্ট পারসন, মাই মানে কি আমার, আমি বলছিলাম যে আমি, তুমি এবং আমরা, মাই মানে কি আমার, মানে কি আমাকেই তো নির্দেশ করতে, মানে এটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ধরবে, সবসময় সাবজেক্টকে ধরবে। এখানে সাবজেক্ট কোনটা, সি, সাবজেক্ট কোনটা, সি। তাহলে এখন আমি এখানে দেখো, যেখানে কি বসছে দেখো, এখানে কিন্তু হার বসছে। তো অনেকে বোঝে না যে ভাই এখানে সি বসবে না হার বসবে, আমি কোনটা বুঝবো, বসাবো, এটা কিভাবে বুঝবো। এইটা বোঝার জন্য কিন্তু আমি ছকটা দিছি। কেন দিছি ভাই, দেখো দেখো এইখানে মাইটা কোথায় আছে, দেখো মাইটা এখানে আসে না, এই যে মাইটা দেখো কয় নাম্বার ফর্মে আছে, 3 নাম্বার ফর্মে। তুমি জাস্ট দেখবা যে তোমার সাবজেক্টটা কোন ফর্মে, সাবজেক্টটা কি আছে, মাই আছে, তুমি এখানে মাইটা বাইর করবা যে মাই কোথায় আছে। এই যে মাই আছে, তুমি মাই পায়ে গেছো অলরেডি। এখন তুমি দেখবা যে মাই কাকে ধরবে, অবশ্যই সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট কি আছে, সি আছে না, এই সাবজেক্টটা বের করবা। তার মানে তুমি এখানে মাই দেখছো, মাইটা তুমি ছকে বাইর করে ফেলছো মাই। তারপরে তুমি জানো যে মাই হলো ফার্স্ট পার্সনের কাকে ধরো, সাবজেক্ট, তুমি সাবজেক্টটা বের করো সি। এখন সি বের করে, এই যে সি পায়ে গেছো না। এখন তুমি দেখো, তুমি 3 নাম্বার ফর্মে কিন্তু ইউজ করছিলা মাই, মাইটা কোথায় ছিল, মাই ছিল 3 নাম্বার ফর্মে, এই সি কোথায় আছে 1 নাম্বার ফর্মে, তোমাকে ঘুরে ফিরে কিন্তু এই 3 নাম্বার ফর্মে যাওয়া লাগবে। এখন তুমি দেখো সি এর 3 নাম্বার ফর্মে কি আছে, সি এর 3 নাম্বার ফর্মে কি আছে, হার আছে না, হার আছে, তার তোমার এখানে হার বলবে, দেখো এখানে হার বসে গেছে। বুঝতে পারছো, একদম ইজি, এখানে কি বসে গেছে, হার বসে গেছে কিন্তু। ঠিক আছে, হার বসে গেছে। তারপরে যাই দেখো, এই যে ড্রেস বসাই দিছি, ড্রেস, ইজ থাকলে কি হবে, ওয়াজ হবে, যে ওয়াজ বসাই দিছি। বেটার দেন হুবহু বসে, এখন আছে ইয়োর্স, এই দেখো এখানে আবার ইয়োর্স বসাই দিছি। এটা কি ইয়োর্স, আমরা জানি ইয়োর্স কি বলো তো, ইয়োর্স হলো থার্ড পারসন না, ইয়োর্স কি, ইয়োর্স কি থার্ড পারসন, সেকেন্ড পারসন, সরি, ইয়োর্স কি, ইয়োর্স হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। এখন তোমার আমরা জানি যে সেকেন্ড পারসন কাকে ধরবে, অবশ্যই সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ধরবে, অবজেক্টকে ধরবে। এখন অবজেক্ট এখানে কি আছে, মি আছে, দেখো যে মি, আমি একটু অন্য কালি দেই তাই তোমরা ভালো বুঝতে পারবা। সেকেন্ড পারসন এটা হলো কি, ইয়োর্স হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। এখানে অবজেক্ট কোনটা আছে, মি। ঠিক আছে, সেইটকে প্রশ্ন করা কাকে দ্বারা, কাকে বলছে, সে সেইড টু, শি সেইড টু মি, সে বলেছে আমাকে, কাকে বলেছে, আমাকে, তার মানে মি হলো অবজেক্ট, মি হলো কি এখানে অবজেক্ট। ঠিক আছে, যারা অবজেক্ট বের করতে পারো ভাবে বের করে নিবা, তাহলে মি হলো এখানে অবজেক্ট। তার মানে সেকেন্ড পারসন কাকে ধরবো, অবজেক্টকে ধরবো, অবজেক্ট কি এখানে মি।
তার মানে আমি পাইছি ইয়োর্স এবং মি। কারণ আমাকে প্রথমে বের করা লাগবে কি ছকের ভিতরে ইয়োর্স কোথায় আছে। দেখো তো ইয়োর্স কোথায় আছে, এই যে দেখো ইয়োর্স আছে না এখানে, এখানে ইয়োর্স আছে, এই যে ইয়োর্স। ইয়োর্স কয় নাম্বার আছে, 5 নাম্বারে আছে। এখন ইয়োর্স কাকে ধরবে, ইয়োর্স ধরবে অবজেক্ট। অবজেক্ট কোনটা, অবজেক্ট হলো মি, এই যে মি। এখন তুমি মিটা বাইর করো, মি কোথায় আছে দেখো তো, এই যে মি, মি আছে এখানে। এখন তোমার কি এই মি তুমি নিচ্ছ কয় নাম্বারে, 5 নাম্বারে নিচ্ছিল না। এই যে ইয়োর্স, ইয়োর্স কয় নাম্বারে ছিল, ইয়োর্স ছিল 5 নাম্বারে, এই যে 5 নাম্বার ফর্মে ছিল। আর তুমি মি পাইছো 2 নাম্বার ফর্মে, তোমার কি 2 নাম্বার ফর্মে নিলে হবে, অবশ্যই হবে না। তুমি 2 নাম্বার ফর্মে থেকে কোথায় যাবা, পাই যে 5 নাম্বার ফর্মে যাবা, একদম ডান বরাবর যাবা সবসময়। হ্যাঁ, ডান বরাবর 5 নাম্বারে যাবা। কি আছে, মাইন আছে, তার মানে তোমার এখানে কি বলে মাইন, এই দেখো এখানে মাইন বসে গেছে, এখানে কি বসে গেছে, মাইন বসে গেছে। ঠিক আছে, এখানে কি ছিল, এখানে ছিল ইয়োর্স, কি ছিল ইয়োর্স, এই যে ইয়োর্স কয় নাম্বারে ছিল, 5 নাম্বারে। ইয়োর্স কাকে ধরছে, আমি আবার একটু মুছা দেখা, এখানে ইয়োর্স কাকে ধরছে, এই যে ইয়োর্স যা ধরছে হলো অবজেক্ট। অবজেক্ট কি ছিল, মি। এই যে মিটা আমরা ছকে বের করে নিব, মি। এবং মি কয় নাম্বার আছে, 2 নাম্বার, আমাদের যাওয়া লাগবে কয় নাম্বার, 5 নাম্বারে। তো মি থেকে 5 নাম্বারে যাও, যে 5 নাম্বারে গেলে কি পাইবা, মাইন। এটা হলো কি, এটা হলো মাইন, এই যে মাইন। মুছা দিয়ে একটু ভালো করে দেখো, মাইন। তার মানে আমাদের কি বসবে, ইয়োর্সের পরিবর্তে মাইন বসবে। এই যে ইয়োর্সের পরিবর্তে এখানে কি বসে গেছে, মাইন বসে গেছে। তাহলে বলো যে একটা সেন্টেন্সে যদি একাধিক সাবজেক্ট বা পার্সন পরিবর্তন করা, তোমাদের কি কোনো প্যারা হবে, আর হওয়ার কিন্তু কথা না। ঠিক আছে, এই ছকটা মনে রাখলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। অনেকে বোঝে না যে ভাই এখানে হি বসবে নাকি হিম বসবে, ঠিক আছে, এখানে সি বসবে নাকি হার বসবে। যারা বোঝো না তাদের জন্য এই ছকটা দেওয়া হয়েছে। এই ছকটা যখন তুমি মুখস্থ রাখতে পারবা, একদম ইজিলি বসা দেবে, কখনো ভুল হবে না। তাহলে একটু কমেন্ট করে জানাও তো যে যেটা বুঝাইলাম এই জিনিসটা ক্লিয়ার কিনা। সবাই বলো যে ক্লিয়ার কিনা। এখানে কিন্তু আমি বিস্তারিত ব্যাখ্যাও দিয়ে দিছি। ঠিক আছে, যদি না বোঝে এখানে ব্যাখ্যাটা একটু পড়ে নিবা, তুমি বিস্তারিত বুঝে যাও। ঠিক আছে, বিস্তারিত বুঝে যাও। তাহলে বড় তো একটু কমেন্ট করে জানাও তো যে বুঝছো কিনা। তো একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাই আমরা, দেখি তারপরে কি আছে। আচ্ছা, এখন ওই যে আমরা বললাম যে নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আমরা ক্লাসের শুরুতে দেখছিলাম। ঠিক আছে, ওই কথাটা এখানে বলছে। হ্যাঁ, যে নিকটবাচক শব্দকে কি করা লাগবে, পরিবর্তন করে দূরবর্তী, ঠিক আছে, দূরবর্তী শব্দতে কনভার্ট করতে হবে। তার মানে দিস যদি থাকে কি ইউজ করবা, ডিরেক্ট স্পিচে দিস থাকলে দ্যাট বসায় দিবা। ঠিক আছে, দিস থাকলে দ্যাট বসায় দিবা। দিস মানে এই, দূরে হইলে কি ওই, দিস। তারপরে দিস, দিস মানে কি এগুলো, এটা যদি দূরে নিয়ে যায় কি হবে, দোষ মানে ওইগুলো। তারপরে হায়দার মানে হলো এখানে, তারপর কি থাইদার, ঠিক আছে, মানে কি সেখানে। ঠিক আছে, হায়দার মানে কি এখানে, থাইদার মানে কি মানে সেখানে। তারপর হেঞ্চ মানে এখান থেকে, তারপর কি দেঞ্চ মানে হলো সেখান থেকে। হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর। সবগুলোর বাংলা অর্থ কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপর নাও থাকলে এখন, দেন থাকলে তখন, থাস থাকলে এরূপ, সো অথবা ইন দিস ওয়ে থাকলে সেভাবে, টুডে বা দিস ডে থাকলে কি হবে, দ্যাট ডে হবে। টু নাইট যদি থাকে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্যাট ডে বিফোর। লাস্ট নাইট যদি থাকে ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে কি হবে, দ্য প্রিভিয়াস নাইট বা দ্য নাইট বিফোর। যদি লাস্ট মান্থ থাকে কি হবে, দ্য প্রিভিয়াস মান্থ বা দ্য মান্থ বিফোর, দ্য মান্থ বিফোর হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি টুমোরো থাকে কি হবে, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে। আচ্ছা, দ্য নেক্সট ডে বা দ্য নেক্সট উইক, যদি নেক্সট ডে, নেক্সট উইক বা নেক্সট ইয়ার থাকে কি হবে, দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ইয়ার হবে। হ্যাঁ, কাম যদি থাকে গো হবে। ইয়েস্টারডে মর্নিং বা ইয়েস্টারডে ইভিনিং বা ইয়েস্টারডে আফটারনুন থাকলে দ্য প্রিভিয়াস মর্নিং, দ্য প্রিভিয়াস ইভিনিং, আফটারনুন, দ্য প্রিভিয়াস আফটারনুন হবে। টুমোরো মর্নিং থাকলে দ্য ফলোয়িং মর্নিং, টুমোরো ইভিনিং থাকলে দ্য ফলোয়িং ইভিনিং, টুমোরো আফটারনুন থাকলে দ্য ফলোয়িং আফটারনুন। ঠিক আছে, আচ্ছা, তো দেখো পরবর্তী বুঝাইতে আসলে আলটিমেটলি ফলোয়িং ইউজ করা, এখানেও ফলোয়িং, এখানেও ফলোয়িং। হ্যাঁ, আর যদি আগের দিন বা গত বোঝায়, যেমন ইয়েস্টারডে গতকাল, লাস্ট নাইট গত রাত, লাস্ট মান্থ গত মাস, গত বুঝাইলে প্রিভিয়াস। দেখো গত বুঝাইলে প্রিভিয়াস। হ্যাঁ, আগামী বুঝাইলে হয়তো নেক্সট অথবা ফলোয়িং, নেক্সট অথবা ফলোয়িং। তো আলটিমেটলি এগুলো কিন্তু মুখস্থ করার মতো মানে খুব একটা কঠিন না। ঠিক আছে, মুখস্থ রাখা লাগবে, মানে মনে রাখা লাগবে, কিন্তু খুব একটা কঠিন না। এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে এমনি মনে থাকে। হ্যাঁ, আর তোমরা তো আসলে আলটিমেটলি এমন না যে এখন এই ইন্টারমিডিয়েট এসে মাত্র তোমরা ন্যারেশন ফার্স্ট টাইম করতেছে, এরকম হয়তো পাওয়া যাবে না।
তোমরা হয়তো এটা ছোট থেকে করে আসতেছো আলটিমেটলি, হ্যাঁ। তো এইগুলোর সাথে কম বেশি সবারই পরিচয় থাকার কথা। আচ্ছা, তারপরের পেজে যাই, দেখি এখানে কি বলছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন পরের পেজে যা আছে সেটা এটা এখানে দেখো, এখানে একটা ছক আছে, যে ছকের নামটা কি দেখো উপরে বলে দিচ্ছে যে বিভিন্ন সেন্টেন্সে লিঙ্কারের ব্যবহার, কোথায় কোন লিঙ্কার বসায়, যেমন 5টা সেন্টেন্স অনুযায়ী বলে দিচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিছি, তোমরা কি করবা, এই ছকটা সুন্দর করে পড়বা, ঠিক আছে। এই ছকের পর আমরা কালকে পড়বো, আমরা এখন ওই প্রবলেমগুলো সলভ করবো যেগুলো আমরা আগে রাইখা আসছি, হ্যাঁ। এবং এই যে আমি বলে দিই, এই ছক, এই একটা ছক, তারপরে এই যে 2 নাম্বার নিচে যে ছকটা আছে দেখো, 5 প্রকার সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ঠিক আছে। যে যেটা আমরা দেখছি অলরেডি, সেইড টু বা সেইড থাকলে কি হয়, টোল্ড হয়, কি হয়, টোল্ড হয়, ঠিক আছে। আমরা একটু আগে দেখে আসছি, তো ওইগুলো এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড বা সেইড টু থাকলে আস্কড হয়, এগুলো একদম ঠাড়ায় মুখস্থ করবা, কি করবা, টিটিএম করবা এগুলা। তাহলে এই আগের একটা, ঠিক আছে, এই যে এই ছকটা পুরো মুখস্থ করবা, এই ছকটা পুরো মুখস্থ করবে, এবং এরপর আর একটা ছক আছে, ঠিক আছে। আচ্ছা এটাই লাস্ট ছক, সরি এটাই লাস্ট ছক, তার মানে এই যে দুইটা যে ছক দিলাম লাস্টে, হ্যাঁ, দুইটা ছক, এই দুইটা ছক একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে তোমাদের। এটা একটা ছক, আর এই যে ওপরে যে একটা ছক গেছে, হ্যাঁ, এই যে এটা একটা ছক, এই একটা ছক, এই দুইটা ছক একদম টিটিএম করে আসবা, করে রাখবা আগামী ক্লাসে, কিন্তু কারণ আগামী ক্লাসে কিন্তু এই দুইটা ছকের উপরে বা বক্সের উপরে কিন্তু আমাদের ক্লাসটা হবে। এই দুইটা বক্স যদি না পড়ো তাহলে কিন্তু পারবা। আচ্ছা এখন আমরা আগে চলে যাই, আগে যে আমরা অনেকগুলো এক্সারসাইজ রাইখে আসছি ওইগুলো আমরা এখন সলভ করবো, হ্যাঁ, ওইগুলো আমরা এখন সলভ করবো। দেখো, তো আমরা আবার একটু দেখে নিই এখানে কি কি পড়ছিলাম আমরা, যে অ্যামিজার থাকলে ওয়াজার হয়, তারপরে কি ওয়াজার থাকলে হ্যাড বিন হয়, হ্যাভ থাকলে হ্যাড হয়। আগের পেজে কি পড়ছিলাম, যে ভি ওয়ান থাকলে ভি টু হয়, ভি টু থাকলে হ্যাড প্লাস ভি3 হয়, হ্যাঁ। আমরা এখন এগুলাই আসলে দেখো এখানে আলটিমেটলি সলভ করবো। তো দেখো এখানে কি বলছে, যে ভি ওয়ান থাকলে ভি টু হয়, আমরা কিন্তু একটু আগে দেখে আসছি, হ্যাঁ। যেমন দেখো বলছে হি সেইড, আমরা জানি সেইড থাকলে অনেক সময় কি, সেইড থাকলে সেইড দ্যাট বসে, ঠিক আছে। সেইড থাকলে সেইডই বসে, অনেক সময় সেইড বসাইছে, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাইছে, একটা দ্যাট বসাইছে, আচ্ছা। এবং আই কাকে ধরবে, এটা হলো ফার্স্ট পারসন, ঠিক আছে। ফার্স্ট পারসন কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কি এখানে হি কে ধরছে, এখানে হি বসায় দিছে, হ্যাঁ, হি বসায় দিছে। তাহলে হি সেইড দ্যাট হি, এবং আমরা এখানে কি শিখতেছি আলটিমেটলি, দেখো যে ভি ওয়ান থাকলে ভি টু হবে, এখানে ছিল রাইট এটা কি, রাইট এটা ভি ওয়ান ছিল না ভার্বের বেস ফর্ম, রাইট, এটার ভি টু ফর্ম কি, রোড, ঠিক আছে। ভি টু ফর্ম হলো রোড, তার মানে আমরা ভি ওয়ান থাকলে ভি টু করবো, দেখো রাইট ছিল, রোড বানাই দিছে, বাদ বাকি যা আছে হুবহু রেখা দিছে, বুঝছো না, একদম ইজি। তারপরে যদি ভি টু থাকে কি হবে, ডিরেক্ট স্পিচে যদি ভি টু থাকে, ইনডিরেক্ট স্পিচে কি হবে, হ্যাড প্লাস ভি3 হবে, ঠিক আছে। এই যে দেখো সাবজেক্ট বসাইছে, সেইট বসাইছে, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইছে, তারপরে যে আই কাকে ধরবে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, শিকে ধরে সি বসাইছে এখানে, হ্যাঁ। এবং এই যে রোট এটা কি, রোট এটা হলো ভি টু, এটা কি ভি টু, মানে ভি টু থাকলে কি বসবে, হ্যাড প্লাস ভি3 বসবে, এই যে হ্যাড বসাইছে, এবং রোটের ভি3 কি, ভি3 হলো রিটেন, রাইট রোড রিটেন, WRITTEN রিটেন, এটা হলো কি, এটা হলো ভি3, এই যে হ্যাড প্লাস ভি3 বসায় দিছে, একদম ইজি না। অ্যামিজার থাকলে কি হবে, অজয়ের হবে, অ্যামিজার থাকলে অজয়ের হবে, যে এখানে দেখো এটা করছে ওরা, ঠিক আছে। অ্যামিজার থাকলে অজয়ের হবে, এখানে কিন্তু ওইটাই করছে, দেখো যে দে সেইড উই আর প্লেইং, ঠিক আছে। যে দে সেইড বসাইছে, ইনভার্টেড কমা আর ইনভার্টেড কমা তুলে দেখি একটা দ্যাট বসাই দিছে, এটা হলো কি ফার্স্ট পারসন, উই কি ফার্স্ট পারসন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কি ছিল, দে বসাই দিছে, হ্যাঁ, দে। আর থাকলে কি হবে, ইজ থাকলে ওয়াজ, আর থাকলে কি হবে, আর থাকলে ওয়ার হবে, তাই না, আমরা জানি তো এটা। এখানে আছে আর কি হবে, যে ওয়ার বসাই দিছে, বাদ বাকি যা আছে সেম। ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন, ঠিক আছে। এই যে দেখো এখানে হি সেইড বসাইছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাইছে, আই হলো ফার্স্ট পারসন, কাকে ধরবে, সাবজেক্টকে, কে ধরবে, যে হি বসাই দিছে, ঠিক আছে। যে ওয়াজ থাকলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন বসবে, যে ওয়াজ আছে হ্যাড বিন বসাই দিছে, বাদ বাকি যা আছে হুবহু বসাই দিছে, একদম ইজি না, একদম ইজি। তারপর একটা দেখি আমরা কি বলছে এখানে, যে হ্যাজ থাকলে কি বসবে, হ্যাড বসবে। দেখো কি বলছে, যে রিয়া সেইড আই হ্যাভ ডান ইট, রিয়া বসাইছে সেইড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাই দিছে, আই হলো ফার্স্ট পারসন, কাকে ধরবে,
সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট হলো রিয়া, রিয়া কি মেয়ে মানুষ, মানে কি বলবে, সি বসবে, এই যে সি বসে গেছে এখানে, দেখছো এই যে সি, সি বসে গেছে। তারপর হ্যাভ থাকলে কি হবে, হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ যেটাই থাকুক অবশ্যই হ্যাড বসাইতে হবে, যদি হ্যাভ আছে হ্যাড বসাই দাও, বাদ বাকি যা আছে হুবহু রেখা দাও, ডানি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি বুঝে বলছিলাম যে পাস্ট পার্টিসিপল থাকলে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, পিপি থাকলে পিপি হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে ডিরেক্ট স্পিচে কি আছে, ডিরেক্ট স্পিচে দেখো বলছে হি সেইড আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে হি সেইড বসাইছে, কমা ইনভার্টেড কমা তুলে একটা দ্যাট বসাইছে, এই যে আই হলো ফার্স্ট পার্সন, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, হি কে, এই যে হি বসাই দিছে এখানে। হ্যাঁ, এবং আমরা কি জানি যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড আছে এবং ফিনিশের পাস্ট পার্টিসিপল কি, ফিনিশ, এটা হলো পিপি মানে ভি থ্রি। ঠিক আছে, আমি ভি থ্রি পিপি দুইটাই কিন্তু সেম জিনিস, এখানে ভি থ্রি লিখে দিই। ঠিক আছে, এটা হলো হ্যাড, হ্যাড, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি তাহলে কি, যে হ্যাড প্লাস ভি থ্রি বল, হ্যাড প্লাস ভি থ্রি বল, এবং বাদ বাকি যা আছে হুবহু রেখে দিছে, একদমই। তারপরে দেখো শ্যাল উইল থাকলে কি হবে, সবসময় উড বসবে, শ্যাল থাকুক উইল থাকুক যাই থাকুক কি বসাবা, উড বসাবা। ডিরেক্ট স্পিচে কি বলছে, কারিম সেইড আই উইল গো, করিম বলল আমি যাব। ঠিক আছে, তাহলে ইনডিরেক্টে কি হবে, যে করিম বসায় দিছে, সেইড জায়গায় সেইডই রাখা দিছে, কম আর ইনভার্টেড কম উঠে যায় কি হচ্ছে, একটা দ্যাট বসছে, এই আই হলো কি সাবজেক্ট। ঠিক আছে, কোন পার্সন, সরি আই হলো কি ফার্স্ট পার্সন। ঠিক আছে, সাবজেক্টটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কাকে ধরবে, অবশ্যই সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট কারিম, কারিম কি বেটা সল, বেটা সল মানে কি ছেলে মানুষ, ছেলে মানুষ মানে কি হি, হি বসবে, যে হি বসে গেছে, দেখছো হি বসে গেছে। আর উইল থাকলে কি হবে, উইল থাকলে উড হবে, যে উড, বাদ বাকি যা আছে হুবহু বসাই দিছে। একদম ইজি না, একদম ইজি। ঠিক আছে, বলছি একদম মনে করো ঝড়ের গতিতে সলভ করে ফেলবা সব। ক্যান অথবা সরি ক্যান থাকলে কি বসাবা, কুড বসাবা। ঠিক আছে, এই যে দেখো শি সেইড আই ক্যান সুইম, সে বললো আমি সাঁতার কাটতে জানি, তো শি বসায় দিছে, সেইড, সেইড বসায় দিছে, কমা ইনভার্টেড কমার জায়গায় একটা দ্যাট বসায় দিছে, সাবজেক্ট কি ফার্স্ট পার্সন, আই কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সিকে ধরবে, সি বসায় দিছে, সিটা ফার্স্ট বসায় দিছে। তারপর ক্যান থাকলে কি হবে, কুড হবে, যে কুড বসায় দিছে, সুইম যা আছে তাই, সুইম যা আছে তাই। মেয়ে থাকলে কি হবে, মাইট হবে, মেয়ে থাকলে মাইট হবে, এই যে ডিরেক্ট স্পিচ, দ্য টিচার সেইড ইট মে রেইন টুডে, দ্য টিচার সেইড বসাইছে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাইছে, একটা দ্যাট বসাইছে। ঠিক আছে, আচ্ছা দ্যাট বসাইছে। তারপরে এখানে কি বলছে যে দেখো ইট, ইট, ইট হলো কি কোন পার্সন বলো তো, ইট কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে না অবজেক্টকে ধরবে, ইট হলো থার্ড পার্সন, থার্ড পার্সন কাকে ধরে, কাউকে ধরে না, থার্ড পার্সন সবসময় হুবহু ইউজ করা হয়, থার্ড পার্সন হুবহু বসে, তাই না, এই জন্য দেখো ইট এখানেও যা আছে এখানেও হুবহু বসাই দিছে ই। আর মেয়ে থাকলে কি বসে, মেয়ে থাকলে মাইট বসে, যে মেয়ে ছিল মাইট বসাই দিছে, বাদ বাকি যা আছে সব। ও এখানে দেখো যে টুডে আমরা একটু আগে দেখছি, টুডে থাকলে কি হয়, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে কিন্তু দ্যাট ওই যে দূরবর্তীকরণ দেখলাম, যে কাছের জিনিস দূরে নেওয়া, হ্যাঁ কাছের জিনিস দূরে, দিস থাকলে দোষ। ঠিক আছে, দিস, দিস থাকলে দ্যাট। ঠিক আছে, টুডে থাকলে দ্যাট ডে, এই যে টুডে ছিল কি হয়ে গেছে, দ্যাট ডে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো এই যে মাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেখাই, যে মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু হয়, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু হয়। দেখো যখন ডিরেক্ট স্পিচটা চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, যেমন বলছে যে বা চিরকালীন বাধ্যবাধকতা, বা মনে করো যে চিরন্তন সত্য, আলটিমেটলি হ্যাঁ চিরন্তন সত্য, চিরন্তন সত্য বোঝায়। ঠিক আছে, তখন আমরা হলো কি ব্যবহার করব, তখন আমরা হলো মাস্ট ইউজ করব। চিরন্তন সত্য থাকলে মাস্ট ইউজ করবে, এই যে মাস্ট, মাস্ট কখন ইউজ করবো, চিরন্তন সত্য। আর যদি সাধারণ সত্য বা চিরন্তন না, বা সাধারণ বাধ্যবাধকতা, হ্যাঁ সাধারণ বাধ্য এরকম কিছু বুঝাইলে আমরা হ্যাড টু ইউজ করবো, হ্যাড টু। তো মাস্ট থাকলে সবসময় যে মাস্ট হবে এরকম না, বা সবসময় হ্যাড টু হবে এরকম না। তো কখন মাস্ট থাকলে মাস্টই বসাবা, কখন হ্যাড টু বসবা সেটা কিন্তু বোঝা লাগবে। যখনই দেখবা যে চিরন্তন সত্য কিছু বুঝাইতেছে তখনই মাস্ট ইউজ করবা। যেমন দেখো এখানে বলছে যে ফাদার সেড উই মাস্ট ডাই, উই মাস্ট ডাই। ঠিক আছে, আমরা অবশ্যই মারা যাব, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। ঠিক আছে, চিরন্তন সত্য, তার মানে কি এখানে মাস্ট বসতে হবে, মাস্টই বসাইতে হবে। এখানে বলছে ফাদার সেইড, এই যে কমা আর ইনভার্টেড কমা উঠে যায় কি বলে একটা দ্যাট বসছে, উই বসাই দিছে এখানে, উই মাস্ট ডাই, উই মাস্ট আসলে আলটিমেটলি ভাবে রেখে দেয়। হ্যাঁ, যখন দেখবা চিরন্তন সত্য, চিরন্তন সত্যর ক্ষেত্রে আসলে তোমার রিপোর্টেড স্পিচটা আসলে পরিবর্তন হয় না। তবে এখানে উই মাস্ট ডাই ছিল, এখানে উই মাস্ট ডাই বসাই দিচ্ছে একদম হুবহু। ঠিক আছে, আচ্ছা
তারপরে দেখো সাধারণ বাধ্যবাধকতা যদি থাকে বা সাধারণ সত্য যদি থাকে, কেমন যে হি সেইড আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে বলল আমার অবশ্যই কাজটি করা উচিত, আমাকে অবশ্যই কাজটি করতে হবে। ঠিক আছে, এখন দেখো এটা তো সাধারণ বাধ্য, সে কাজটি করতে বাধ্য, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে হবে, আমি কাজটা করতে বাধ্য। তার মানে কি এটা কি চিরন্তন সত্য না, এটা একটা সাধারণ বাধ্যবাধকতা বুঝাইছে। ঠিক আছে, ডেইলি লাইফের একটা বাধ্যবাধকতা বুঝাইছে। এর জন্য এক্ষেত্রে কি আমরা হ্যাড টু ইউজ করবো। এ বলছে হি সেইড, তারপরে কি কমা ইনভার্টেড কমা উঠেছে, কি হচ্ছে একটা দ্যাট বসছে, এখানে ফার্স্ট পার্সন ছিল, কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, হি কে ধরবে, যে হি বসছে। তারপর কি মাস্টের পরিবর্তে কি হবে, হ্যাড টু বসবে, যে হ্যাড টু বসে গেছে। হ্যাঁ, মাস্টের পরিবর্তে কি বসে গেছে, হ্যাড টু বসে গেছে। এবার ডু দ্য ওয়ার্ক, এই যে ডু দ্য ওয়ার্ক হুবহু রেখে দিচ্ছে বাকি অংশ। হ্যাঁ, দেখো তাহলে এখানে এটা বলছে, দেখো চিরন্তন সত্য বা চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট অপরিবর্তিত থাকে, কিন্তু সাধারণ কোনো কাজের বাধ্যবাধকতা বোঝালে মাস্টের পরিবর্তে কি বসে, হ্যাড টু বসে। এখানে কিন্তু ব্যাখ্যাও করে দিচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যাও করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন এই পেজে দেখি কি কি আছে আমাদের। আচ্ছা দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, শুট থাকলে কি হয় আসলে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার একটা রুলস। তো দেখো যে ডিরেক্টে শুট থাকলে কখন শুট বসাবো এবং কখন শুট হ্যাভ প্লাস ভি3 বসাবো। যখন ডিরেক্ট মনে করো শুটটা সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এবং মনে করো তখন আমরা শুডি বসাই দিব, কি বসাবো, শুডি বসাই দিব। সাধারণ অর্থ যেখানে বলছে সাধারণ ক্ষেত্রে শুড অপরিবর্তিত থাকে, তবে অতীতের কোনো দায়িত্ব বা অনুশোচনা বোঝায়, মানে তুমি ধরো মনে করো যে ফেল কইরা গেছো অতীতে পড়াশোনা না করে, তার মানে কি তোমার একটা অনুশোচনা হইতেছে, এরকম যদি অনুশোচনা বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি করব, শুডের পরিবর্তে কি করব, শুড হ্যাভ প্লাস ভি3 বসাবে, যেখানে যে বলছে শুড হ্যাভ প্লাস ভি3। যেমন এখানে দেখো প্রথমে যে একটা এক্সাম্পল দিছে যে হি সেইড ইউ শুড অবে ইউর প্যারেন্টস, সে বলল তোমার পিতামাতাকে মেনে চলা উচিত বা বাধ্য করা, তোমার তোমার ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার বাধ্য হওয়া উচিত। ঠিক আছে, বা পিতামাতাকে মেনে চলা উচিত। তার মানে কি এটা একটা সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে কি কোনো অনুশোচনা আছে অতীতে তুমি তোমার তোমার ফ্যামিলি কি বলে যে পিতামাতাকে মানো নাই দেখে তোমার বিপদ হয়েছে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নাই। তো বলছে ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মেনে চলা উচিত বা বাধ্য হওয়া উচিত। তো এটা একটা সাধারণ অর্থ, এই জন্য এখানে কি আমরা শুডই বসাবো। দেখো বলছে হি সেইড, এই যে কমা ইনভার্টেড কমা উঠেছে, একটা দ্যাট বসছে, ইউটা কি সেকেন্ড পারসন। ঠিক আছে, এটা হলো কি সেকেন্ড পারসন, কাকে ধরবো, অবজেক্টকে ধরবো। হি সেইড ড্যাশ ইউ শুড অবে, সেইড কাকে বলছে, এখানে কিন্তু আই আছে মনে মনে, হি সেইড মি, সে কাকে বলছে, হি সেইড মি, সে আমাকে বলছে ইউ শুড অবে ইউর প্যারেন্টস, সে আমাকে বললো যে তোমার বাবা মামাকে মেনে চলা উচিত। তার মানে কি এখানে কিন্তু মি দেওয়া না থাকলেও কিন্তু একটা মি আছে এখানে। হ্যাঁ, এই জন্যই আসলে এই সেকেন্ড পারসনটা অবজেক্টকে ধরছে, মিকে ধরছে, মিকে ধরে এখানে কি হয়ে গেছে, আই হয়ে গেছে। সবসময় যে অবজেক্ট দেওয়া থাকবে এরকম না, অনেক সময় দেওয়া থাকে না, কিন্তু তোমার সেন্টেন্স পুরো বোঝা লাগবে। এখানে কি বলছে, হি সেইড ইউ শুড অবে ইউর প্যারেন্টস। ঠিক আছে, এখানে কিন্তু মি কথাটা ছিল না, কিন্তু বোঝা লাগবে, এটা তো তোমাকে বলতেছে যে হি সেইড ইউ শুড অবে ইউর প্যারেন্টস, সে বললো তোমার পিতামাতাকে মেনে চলা উচিত। তার মানে কি সে আমাকে বলতেছে, তার মানে কি এখানে কি আমাকে মানে কি মি, যেমন অবজেক্ট এখানে মি আছে, হিডেন আছে। তার মানে এই ইউটা কি একটা সেকেন্ড পার্সনটা কাকে, অবজেক্টকে ধরবো, অবজেক্ট কি মি, মিকে ধরছে। এখন মিকে আমরা কি বসাবো, যে আই হিসাবে বসাবো। আমরা ওই যে ওই ইয়েতে যদি চলে যাই, ঠিক আছে, ওই যে ওই শিটে যদি চলে যায়, দেখো এখানে কি আছে, দেখো আমি এখান থেকে এটা বের করা যাবে। দেখো এখানে কি আছে, ইউ আছে, তাই না, আমরা এখানে ইউ বের করবো, ইউ বের করবো, ইউ কই, এই যে ইউ। ঠিক আছে, এই যে ইউ, ইউ। ঠিক আছে, এখানেও ইউ আছে, এখানেও আছে, আসলে এখানে অবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে আলটিমেটলি। ঠিক আছে, যে ইউ শুড অবে ইউর প্যারেন্টস। ঠিক আছে, আচ্ছা দেখো ইউটা এখানে অবজেক্ট না সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট। ইউটা এখানে কি, দেখো প্যাচ লাগানো যাবে না, ইজিলি বুঝতে হবে। দেখো ইউ শুড অবে ইউর প্যারেন্টস, এখানে ইউটা কি সাবজেক্ট না অবজেক্ট, অবশ্যই সাবজেক্ট, কি সাবজেক্ট। তার মানে কি আমি প্রথমে কি করব, এই ছকের সাবজেক্টিভ ফর্মে ইউ বের করবো, যে সাবজেক্টিভ ফর্মেটা, সাবজেক্টিভ ফর্মে ইউটা বের করবো, যে ইউটা বের করে নিচ্ছি। ঠিক আছে, এই ইউ না কিন্তু, এই ইউটা না কিন্তু, এটা কিন্তু অবজেক্টিভ। আমাকে প্রথমে দেখা লাগবে যে আমি সেন্টেন্সে কোনটা পাইতেছি, সেন্টেন্সে সাবজেক্ট পাইছি, এখানে এখানে কি পাইছি আমি, লেজার নেই। দেখো এখানে ইউটা কিন্তু সাবজেক্ট ছিল, সেন্টেন্সে সাবজেক্ট ছিল, তার মানে কি আমি অবশ্যই এই ছকে সাবজেক্টটা বের করে, সাবজেক্টটা বের করে নিব ইউ। আচ্ছা বের করে নিচ্ছি। এখন এখন আমরা যাব আবার আগে,
এখানে যাব, তা ইউ এটা কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে ধরবো? অবজেক্ট। অবজেক্ট কি পাইছি? মি পাইছি। তার আমি দেখি যেখানে কিন্তু মি পাইছি, মি হিডেন ছিল, মি কিন্তু পাইছি আমরা। তাহলে আমি এখন ওই ছকে যাই, মি বের করবো। মি কোথায় আছে দেখি তো, মি কোথায় আছে? এই যে মি, এই যে মি, ঠিক আছে, এই যে মি, এটা হলো মি। তা আমি কি সাবজেক্ট শিট, আমি যে ইটা নিলাম, ইউটা নিলাম, ইটা কি ছিল? এক নাম্বার ফর্মে ছিল, মানে সাবজেক্টিভ ছিল। আর মিটা কোথায় পাইছি? অবজেক্টিভে পাইছি। তার মানে কি মিটা কোথায় নিয়ে আসা লাগবে? অবশ্যই সাবজেক্টিভে নিয়ে আসা লাগবে, এখানে নিয়ে আসা লাগবে, তাই না? এখান থেকে কোথায় নিয়ে আসা লাগবে? সাবজেক্টিভে। আমি জানি যে ফর্মে ধরবো এটা আমাদের কি এই মিটাকেও সেই ফর্মে নিয়ে আসা লাগবে। যেহেতু ইউটা আমাদের এক নাম্বার ফর্মে ছিল, সাবজেক্টিভ ফর্মে ছিল, এই জন্য মিটাকে কোন ফর্মে নিয়ে আসবো? সাবজেক্টিভ ফর্মে। এই জন্য মিয়ের সাবজেক্ট কি? আই। এই জন্যই দেখো এখানে কিন্তু আই বসছে, ঠিক আছে, আই বসছে, ঠিক আছে, কি বসছে? আই বসছে, হ্যাঁ। তাহলে হি সেইড দ্যাট আই শুড, এখানে কি যে বললাম যে সাধারণ অর্থে ইউ শুড অবি ইউর প্যারেন্ট, তুমি তোমার বাবা মাকে মেনে চলা উচিত, পিতা মাতাকে মেনে চলা উচিত, স্বাভাবিক একটা বা সাধারণ অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্য শুডের পরিবর্তে কি বসছে? শুডই বসছে, শুডই বসছে। শুড, আই শুড অবে মাই প্যারেন্টস, ঠিক আছে, অবে মাই প্যারেন্টস। আচ্ছা, তারপরেরটা দেখি ডিরেক্ট। এখানে কি বলছে? অতীতের অনুশোচনা বোঝালে কি হবে? শুডের পরিবর্তে তখন শুড হ্যাভ প্লাস ভি থ্রি বসবে, ঠিক আছে। যেমন বলছে রহিম সেইড ইউ শুড হ্যাভ স্টাডিড, রহিম বলতেছে তোমার পড়াশোনা করা উচিত ছিল, তার মানে তুমি ফেল করে, বোঝাই যেতেছে তুমি একটা খারাপ কিছু করে ফেলছো, এই জন্য তোমাকে রহিম বলতেছে। রহিম তোমাকে বলতেছে কি যে ইউ শুড হ্যাভ স্টাডিড, তোমার পড়াশোনা করা উচিত ছিল, তুমি ফেল গেছো নিশ্চয়ই বা রেজাল্ট খারাপ করছো, এই জন্য তোমাকে বলতেছে কি যে তোমার পড়াশোনা করা উচিত ছিল। তার মানে একটা অনুশোচনা কাজ করতেছে এই সেন্টেন্সে। আর অনুশোচনায় যখন কাজ করবে তখন আমরা কি করব? তখন শুডটা চেঞ্জ করে কি করব? শুড হ্যাভ প্লাস ভি থ্রি বসাই দিব, শুড হ্যাভ প্লাস ভি থ্রি বসাই দিব। তাহলে দেখি এখানে রহিম সেট, রহিম সেট বসাই দিলাম, কমা আর ইনভার্টেড কমার পর একটা দ্যাট বসাই দিলাম। এই যে ইউ ছিল, রহিম সেইড কাকে বলছে? ইউ শুড, দেখো রহিম সেইড ইউ শুড হ্যাভ স্টাডিড, রোহিত আমাকে বলতেছে না, তার মানে কি এখানে একটা মি আছে, মি আছে অবশ্যই হিডেন, আগের মতোই মি আছে এখানে হিডেন। তার মানে ইউটা হলো কি সেকেন্ড পার্সন, কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। অবজেক্ট কি? মি। এই যে মিটা যায় কিন্তু পরবর্তীতে আই হয়ে যায়। এই যে এখানে যেভাবে দেখলাম যে এই মিটা আই হয়ে গেছে, একটু আগে আমি ছকের মাধ্যমে বুঝাই দিচ্ছি, সেম এখানেও, হ্যাঁ, এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু সেম আলটিমেটলি, হ্যাঁ। এই ইউটা কি হয়ে যায় আলটিমেটলি? ওই মিকে ধরে, এখানে একটা মি আছে হিডেন, মিকে ধরে, ঠিক আছে, যেহেতু সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে, অবজেক্ট হলো মি, মিকে ধরার পরে কি হয়ে যায়? মিটা সাবজেক্ট হয়ে যায় কি? আই, ঠিক আছে, মিয়ের সাবজেক্টিভ ফর্ম আই হয়ে যায়। তারপর কি যে শুডের পরিবর্তে কি হবে? শুড হ্যাভ প্লাস ভি থ্রি, ঠিক আছে, রহিম সেইড ইউ শুড হ্যাভ স্টাডি। আচ্ছা দেখো এখানে শুড আছে, হ্যাভ আছে এবং ভার্বের ভি থ্রি ফর্মে আছে, আগে এটাও দেওয়া ছিল, ঠিক আছে। এবং যদি এটা না দেওয়া থাকতো তো আমরা কি করে নিতাম? শুডের পরে একটা হ্যাভ বসাই দিতাম এবং ভার্বের ভি থ্রি বসাই দিতাম, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো একটু কমেন্ট করে জানাও তো এটা বুঝছো কিনা, এটা একটু কমপ্লেক্স রুল ছিল, তো সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝছো কিনা, ঠিক আছে। আমরা পরেরটা, আমি পরেরটা পড়ানো শুরু করি, তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই রুলসটা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা। আচ্ছা, আরেকটু আছে আমাদের, তারপরেই শেষ হয়ে যাবে। দেখো উড থাকলে উডি বসাইতে হবে, উড থাকলে উডি। দেখো হি সেই বসাইছে, কমা ইনভার্টেড কমার পরে একটা দ্যাট বসাইছে, আই কাকে ধরবে? আই অবশ্যই সাবজেক্টকে ধরবে, ফার্স্ট পার্সন যেহেতু, সি, এই যে সি বসাই দিছে, উড থাকলে উডি বসবে, ওই যে উডের জায়গায় উডি বসাই দিছে, হ্যাঁ, বাদ বাকি যা আছে তাই হুবহু রেখে দিছে। আচ্ছা, কুড থাকলে কুডি বসবে, কারণ এগুলো হলো মোডাল ভার্ব, মোডাল ভার্ব যা থাকে তাই হবে, ঠিক আছে, সেম। দেখো এগুলো তোমরা নিজেরাই পারবে, যে কুড আছে কুডি বসাই দিছে, ইউজ টু থাকলে ইউজ টু, যেখানে ইউজ টু আছে ইউজ টু বসাই দিছে, ঠিক আছে। নিড থাকলে নিডি বসবে, যেখানে নিড ছিল নিডি বসবে, যে নিড আসছিল নিডি বসছে। মাইট থাকলে সেম, মাইট থাকলে মাইটি বসবে, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে একটু বুঝাই দিই যে হ্যাড যখন মেইন ভার্ব হিসাবে কাজ করে, হ্যাড মেইন ভার্ব হিসাবে, দেখো এখানে ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। দেখো যে হ্যাড যদি মেইন ভার্ব হিসাবে কাজ করে তাহলে ডাবল হ্যাড বসে। কেন? এই প্রথম হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, এভি অক্সিলারি ভার্বের পরের ভার্বটা কি? মেইন ভার্ব হিসাবে বসে, এমভি। এমভি মানে মেইন ভার্ব আর এভি মানে কি? অক্সিলারি ভার্ব। যেমন এখানে বলছে শান্ত সেইড আই হ্যাড আ ল্যাপটপ, শান্ত সেইড বসছে, কমা আর ইনভার্টেড কমার পরিবর্তে একটা দ্যাট বসছে, আই কি হবে? ফার্স্ট পার্সন, কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। শান্ত কি বেটা মানুষ, বেটা মানুষ মানে কি? হি বসবে, এই যে হি বসছে এখানে, হ্যাঁ, হি। তারপর কি একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসো, হি, এই হিটা হলো, সরি হ্যাড, এই হ্যাডটা কি? হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আর এই যে আর একটা হ্যাড আছে, হ্যাডটা কি? হ্যাডটা হলো মেইন ভার্ব, মেইন ভার্ব। তার মানে কি এই যে এখানে যে হ্যাডটা ছিল এটা কিন্তু মেইন ভার্ব ছিল, এই হ্যাডটা কি ছিল? আমি একটু মুছে দেই, আমাদের ডিরেক্ট স্পিচে যে হ্যাডটা ছিল এই হ্যাডটা কিন্তু মেইন ভার্ব, হ্যাঁ, এই হ্যাডটা কি?
হেডটা কিন্তু মেইন ভার্ব, হেডটা কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব ছিল দেখি এখানে দুইটা হেড আছে, ঠিক আছে। এই হেডের প্রথম হেডটা কি? অক্সিলারি ভার্ব এবং পরবর্তী হেডটা কি? মেইন ভার্ব, ঠিক আছে। তারপর এই ল্যাপটপ এই ল্যাপটপে রেখে দিচ্ছে। এটা কিন্তু এখানে দেখো বলে দিছে যে এখানে হ্যাড কোনো সাহায্যকারী ভার্ব নয়। কি ভার্ব? মূল ভার্ব। যে মূল ভার্ব মানে কি? এমভি, মেইন ভার্ব, ঠিক আছে। মেইন ভার্ব, মেইন ভার্বের কোন ফর্ম? ভি2 ফর্ম। নিয়ম অনুযায়ী ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 বসে, আমরা জানি। ভি2 মানে কি? পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে। পাস্টে থাকলে কি বসে? পাস্ট পারফেক্টে বসে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি বসে? পাস্ট পারফেক্টে বসে। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভি3। আচ্ছা, হ্যাড প্লাস ভি3 যদি বসাই তো এই যে এটা হলো হ্যাড, ঠিক আছে, অক্সিলারি ভার্বের হ্যাড। আর এই হ্যাডটা কি? এটা হলো ভি3। আমরা জানি হ্যাডের ভি3 কি? হ্যাডই হয়। হ্যাডে ভি3 হ্যাডই বসছে, হ্যাঁ। এই যে দেখ ভি3 পাস্ট পারফেক্টের কাঠামো অনুযায়ী যে বলছে পাস্ট পারফেক্টের কাঠামোর জন্য প্রথম হ্যাড সাহায্যকারী ভার্ব এবং হ্যাভ অথবা হ্যাডের ভি3 রূপ বসে। আমরা জানি হ্যাভ এবং হ্যাডের ভি3 রূপ কি? হ্যাডই বসে, এই জন্য ডাবল হ্যাড, ঠিক আছে। আচ্ছা, সবাই বলো তো এখন বুঝছো কিনা? সবই কিন্তু করে ফেলছি আমরা, হ্যাঁ, এবং সবগুলোর উপরে এক্সাম্পল আমরা এক্সারসাইজ করে ফেলছি অলরেডি। সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা, আজকে ক্লাসে যা যা পড়াইলাম সব কিছু বুঝতে পারছো কিনা। এবং তোমাদের কিন্তু অবশ্যই এই যে লাস্টে যে দুইটা ছক দিছি, এই যে এই একটা ছক, ঠিক আছে, এবং এই যে নিচের একটা ছক, এই দুইটা ছক কিন্তু একদম টিটিএম করে পড়তে হবে। বারবার বলে দিতেছি, হ্যাঁ, একদম টিটিএম, টিটিএম টান টান মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট ক্লাস কিন্তু এই দুইটা ছক ছাড়া তোমরা বুঝবা না। সবাই একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সবার ক্লিয়ার, তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই ছিল। আসলে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, ঠিক আছে। বেসিক যা কিছু ছিল সব কিছু পড়ে ফেলছি। তো ইনশাল্লাহ আমি যা যা পড়াইছি এর উপরে হোমওয়ার্ক দিয়ে দিব। আমি হোমওয়ার্ক দিয়ে দিব আজকে রাতের ভিতরে। তোমরা কালকে সারাদিনের ভিতরে হোমওয়ার্কটা সাবমিট করবা, ঠিক আছে। এবং নেক্সট ক্লাস কালকে না হইলে আবার পরশু দিন হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ ন্যারেশন সালিম আনসারি বলছে যে ভাই প্যাসেজ ন্যারেশন কি করাবেন না? হ্যাঁ, করাবো। তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের আগে সেন্টেন্সের ন্যারেশনটা শিখতে হবে, হ্যাঁ। সেন্টেন্স যদি তুমি চেঞ্জ করতে না পারো তাহলে তুমি প্যাসেজ ন্যারেশন করতে পারবে না, এটাই হলো মেইন। তো আমরা সেন্টেন্স শেষ করার পরে প্যাসেজও শিখবো এবং বোর্ড কোশ্চেনও সলভ করবো, সবই করবো, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই।